শিনচি চুচুকে দেখতে তাদের বাড়ি আসে। চুচুর কাছে মিনের বিষয়ে জানতে চাইলে বলে মা গোসল করতে গিয়েছে। আচ্ছা বাবা, বড় মানুষগুলো তাদের প্রমিস কেন রাখে না? তুমি আমায় প্রমিস করেছিলে ক্যাম্পেইন করতে নিয়ে যাবে, কিন্তু তুমি নিয়ে যাওনি। এমন সময় মিন চলে আসে, তাকে এখানে দেখে বলে চুচু, তোমায় কতবার বলেছি রাতে কেউ আসলে কখনো দরজা খুলবে না। এটা তো আর অন্য কেউ না মা, আমার বাবা, আর তুমিও তাকে চেনো। শিনচি, তুমি এখানে কেন এসেছো? কারণ তোমার আমার সাথে কিছু কথা আছে। এবার তারা চুচুকে রুমে পাঠিয়ে নিজেদের মধ্যে কথা বলে। সে থেকে ফাইলটা দেখিয়ে বলে এটা চুচুর কাস্টাডি ফাইল ছিল, যেখানে লেখা আছে চুচুকে সে চায় না, এটা তার মা জোর জবরদস্তি করে পাঠিয়েছে, তাই এই ফাইলটি সে চায় তার মায়ের কাছেই থাকবে। এসব শুনে মিন খুব খুশি হয়, এক্সট্রা কিছু শর্ত জুড়ে দেয়, সপ্তাহে একদিনই সে চুচুর সাথে দেখা করতে পারবে। এবার চালাকি করে বলে এই সপ্তাহে অলরেডি দেখা করেছো। সে এসব মানতে না চাইলে মিন তাকে রাজি করিয়ে নেয়। তারা দেখতে পায় তাদের সমস্ত কথাগুলো চুচু দরজার আড়াল থেকে শুনতে পেয়েছে। শিনচি চলে যাওয়ার সময় চুচু বলে বাবা, তুমি দ্রুতই আমাকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি তোমায় প্রমিস করেছি তো, আমরা খুব দ্রুতই ঘুরতে যাব। এই বলে শিনচি চলে যায়। পরদিন সকালে মিন তাকে নিয়ে ঘুরতে বের হয়, তবে চুচুর ইচ্ছে ছিল সে ক্যাম্পেইন করতে যাবে, তাই সে তার মায়ের সাথে যেতে চায় না। এমন সময় মিনের কাছে শাওয়ের কল আসে। কথা বলার সময় চুচু ফোনটা কেড়ে নেয়। এবার শাও চুচুকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সাথে সাথেই তাদের জন্য সারপ্রাইজিং ভাবে গাড়ি চলে আসে। এখানে ক্যাম্পেইনের সমস্ত জিনিসগুলো রাখা আছে। এসবে তো চুচু ভীষণ খুশি হয়। তারা ক্যাম্পেইনে পৌঁছে যায়। এবার মেন শাওয়ের সাথে কথা বলার সময় জানতে পারে তারা যে সমুদ্র পাড়ে এসেছে এসব কিছু শাওয়ের জানা ছিল না। মিন অবাক হয়। এবার সে বুঝতে পারে এটা শাওয়ের করা সারপ্রাইজ প্ল্যান ছিল না, বরঞ্চ শিনচি এটা তাদের জন্য প্ল্যান করেছে। সে তার বিজনেসের জন্য এখানে এসেছে। শিনচি কথা বলছিল, এমন সময় তাদেরকে দেখতে পায়। মিন বলে তুমি তো এখানে মিস্টার ওয়াংকের সাথে বিজনেস ট্রিপে এসেছো, তাই না? সো তোমার উচিত তাকে সময় দেওয়া। আরে না না, আমরা তো প্রায় আমাদের সব মিটিং শেষ করে নিয়েছি, আমরা জাস্ট এমনিতেই নিজেদের মধ্যে কথা বলছিলাম, তাই না মিস্টার ওয়াং? এবার মিস্টার ওয়াং তাদেরকে গুড লাক বলে এখান থেকে চলে যায়। আচ্ছা মিন, তুমি কি কিছুটা সময় চুচুর সাথে আমায় থাকতে দেবে? সে মানতে না চাইলে চুচু বলে এমন করছো কেন মা, আমি থাকতে চাই আমার বাবার সাথে। তারা টেন্ট লাগায়। চুচু মিনকে টেনে নিয়ে আসে তাদেরকে সাহায্য করার জন্য। এবার তারা একসাথে হলে দুজন দুজনের অনেকটা কাছাকাছি চলে আসে। মিন বুঝতে পেরে সে চলে যায়। চুচু আবারও মিনকে টেনে নিয়ে আসে চেয়ারে বসানোর জন্য, তবে দুর্ভাগ্যবশত চেয়ারে বসতেই মিন উক্তা হয়ে পড়ে যায়। শিনচি তাকে বাঁচাতে তার ওপর চলে আসে। মিন তাকে মেরে মরে আবারও এখান থেকে চলে যায়। তাদের দুজনকে এতটা খুশি দেখে নিজেও খুব খুশি হয়। এবার বাপ বেটা মিলে অনেক মজা করে। রাতে তারা দুজন একসাথে বসে কথা বলার সময় টেন্টের ভিতর থেকে চুচু লুকিয়ে তাদেরকে দেখে। শিনচি, আমি জানি ইচ্ছে করেই তুমি এখানে এসেছো, কারণ তুমি জানতে আমরা এখানেই এসেছি। আরে না না, কি বলছো? সত্যি আমি বিজনেস মিটিং এর জন্য এখানে এসেছি। গাড়িটা তো তুমিই পাঠিয়েছিলে শাওয়ের সাথে চালাকি করে। এবার সে ধরা খেয়ে যায়। বাপরে, তুমি তো দেখি ধরেই ফেললে মিন। তাহলে এই সপ্তাহে অলরেডি দুবার দেখা করে ফেলেছো চুচুর সাথে, তুমি সামনের সপ্তাহে দেখা করতে পারবে না। এসব কি বলছো মিন? এসব কিছু তো তুমি আগে বলনি। আর তাছাড়া আমি তো এখানে বিজনেস মিটিং এর জন্য এসেছিলাম। মিন চুচুর এই সুন্দর মুহূর্তের ছবিগুলো জোকে পাঠায়। এসব দেখে জো খুব খুশি হয়। তবে একটা ছবিতে শিনচিকেও দেখা যাচ্ছিল, আর তাকে দেখতেই তার মনটা আবারও খারাপ হয়ে যায়। এমন সময় পেছন থেকে ফকিন্নি ইয়াওজিটা চলে আসে। আবারও আজকেও তুমি এখানে এসেছো? আমার তোমার সাথে কথা বলার একদমই ইচ্ছে নেই, আজকে আমার মন ভালো নেই। তাহলে চলো জো, তোমাকে আমি মন ভালো করার জায়গাতে নিয়ে যাচ্ছি। এদিকে তারা সমুদ্র পাড় থেকে হোটেলে ব্যাক করতেই মিনের কাছে শাওয়ের কল আসে। তার সাথে কথা বলে সে বুঝতে পারে শাওয়ের কিছু একটা তো হয়েছে। শাও অলরেডি এই হোটেলেই উঠেছে। চুচু ঘুমিয়ে যাওয়ায় শিনচি বলে তুমি যখন ফিরবে আমার রুম থেকে চুচুকে নিয়ে যেও। শাও চ্যানের সাথে ঝগড়া করে এখানে চলে এসেছে। চ্যান এখনো অবধি তাকে একটা কল বা টেক্সট কিছুই করেনি। এদিকে ইয়াওজি ডক্টর জোকে নিয়ে সিনেমা হলে আসে একটা হরর মুভি দেখতে। ইয়াওজি ভয়
ভয় পেয়ে বারবার জোর দিকে চেপে বসে, তবে জো তার দিকে ফিরেও তাকায় না। এই কষ্টে ফকিন্নিটা তার হাত চেপে ধরে, বলে আমার খুব ভয় লাগছে জো, একটু আমাকে ধরো না প্লিজ। জো লজিক দেখায়, এখানে ভয়ের তো কোনো কিছুই নেই। তার লজিক শুনে সামনের সিটে থাকা মেয়েটার ভয় দূর হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডের হাত ছেড়ে দেয়। ছেলেটা রেগে বলে, কি রে বেটা, কই থেকে আইসোস? হলের মধ্যে লজিক দেখাস? তোর লজিক তোর কাছেই রাখ, বুঝলি? মুভি শেষে বাইরে এসে ইয়াওজি তার বন্ধু মোটুকে কল করে বলছিল, আমি মিথ্যে মিথ্যে অভিনয় করেছি ভয় পাওয়ার, আর জো আমার ভয় পাওয়া দেখে সে অনেক লজিক্যাল কথাবার্তা বলেছে। এটুকুতেই ইয়াওজি খুশিতে লাফাতে শুরু করে। পাশে দাঁড়িয়ে জো এই সব কিছু দেখছিল আর তার কথাগুলা শুনছিল। এবার তাকে দেখতেই তার তো কথা বলাই থেমে যায়। বাইরে এসে ইয়াওজি বলে, দেখো আমি প্রায় সবসময় হরর মুভি দেখে থাকি, তাই এসব আমি অভ্যস্ত, আমার ততটা ভয় লাগে না, ঠিক আছে? তখন ভয় পাচ্ছিলাম কারণ আমি তোমার সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম, যাতে তোমার মনে আমার জন্য একটু জায়গা তৈরি হয়, তুমি একটু আমাকে জড়ায় ধরো, একটু লুতুপুতু হয় আমাদের মধ্যে, বুঝছো না আমি কি বলতে চাচ্ছি? সো দেখো জো, আমি জানি তোমার মনে একটা মেয়ে আছে, তুমি তাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুমি ওই মেয়েটাকে ছেড়ে দিচ্ছ। এসব শুনে জো বলে, চলো ঠিক আছে, তোমায় একটা ছোটখাটো ট্রিট দিচ্ছি, এই ট্রিটটা সিনেমা ডেটের জন্য। এই কথাটা শুনে ইয়াওজি তো এত খুশি হয়, ট্রাস্ট মি গাইস, তার এমন খুশি হওয়া দেখে লিটারালি আমার কান্না পাচ্ছে, কষ্ট লাগতেছে। একটা মানুষ একতরফা ভাবে কিভাবে মানুষকে ভালোবাসতে পারে। এদিকে আমাদের শাও খালাম্মা ইচ্ছা মতো লাল পানি খেয়ে মাতাল হয়ে রুমে এসে বলে, মিন ঠিকই বলেছে, আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই বলে সে চ্যানকে কল করে কান্নাকাটি করতে থাকে। তুমি কিভাবে সারাদিন আমার সাথে কথা না বলে কিভাবে ছিলে চ্যান? তুমি কি জানো আমি তোমাকে কত মনে করেছি? এরকমটা তুমি কিভাবে করতে পারলে চ্যান? আমাকে একটা মেসেজ তুমি করোনি। এসব বলে কান্নাকাটি করতে থাকে। এখন থেকে আমি তোমায় এড়িয়ে চলবো, দেখবে কেমন লাগে। চ্যান যদিও কিছু একটা বলার চেষ্টা করছিল, তবে সেই সুযোগটা আর সে পায় না রে ভাই। শাও ফোনটা কেটে দেয়। চ্যান তার মুখে এই সুন্দর কথাগুলো শুনে খুব খুশি হয়। মিন চুচুকে নিতে আসে। এদিকে তারা বাপ বেটা মিলে বিন্দাস মোড়ে খেলাধুলা করছে। রাত বাজে ভাই 2টা, এরা এখনো খেলে। না মা, আমি যাব না, আমি বাবার সাথে খেলবো, আমি এখানেই থাকবো। চুচু তাড়াতাড়ি চলে এসো। দেখো বাবা, এরকম করে না, সকালে মার প্রেজেন্টেশন আছে। এসব শুনে শিনচি বলে, তুমি একটা কাজ করতে পারো মিন, তুমি এখানেই তোমার লেকচার দেখে নাও, ততক্ষণ অব্দি আমি চুচুর সাথে খেলা করছি। মিন কিছু না ভেবে কাজ করতে বসে পড়ে। এত রাত হওয়ায় অজান্তেই মিন কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। শিনচি তার কাছে এসে তাকে খুব ভালোভাবে দেখতে থাকে। তার ভেতর একটা ভালোবাসা জাগ্রত হয়। সে তাকে কোলে নিয়ে বিছানায় আসে। তার চোখ খুলতেই সে শিনচিকে এতটা কাছে দেখে সে তাকে চুমু করেই ফেলবে। এমন সময় চুচু মুভ করে, তা আর হয়ে ওঠে না। মিন বলে, আমি চুচুকে নিয়ে আমার রুমে যাই, তবে শিনচি তাকে মানা করে, তাকে এখানেই থাকতে বলে সে অন্য একটা রুম ম্যানেজ করে নেবে। মিন তার এমন ব্যবহারে খুব খুশি হয়। সকালে শাওয়ের রুমে লাগাতার কলিং বেল বাজতে থাকে। শাও রেগে দরজাটা খুলতেই চ্যানকে দেখতে পায়। শাও, তুমি তো আমায় মিস করছিলে, তাই চলে এলাম। তোমায় কে বলেছে আমি তোমায় মিস করেছি? এবার সে তাকে সেই ভিডিও দেখায়। তুমি কতটা বজ্জাত চ্যান, আমার পারমিশন ছাড়া ভিডিও রেকর্ড করেছো। এবার দুজনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। এবার তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসে। শাও, দেখো এমন করো না, আমিও তোমায় অনেক মিস করেছি। এবার তাদের ইভেন্ট শুরু হয়। তারা চলে আসে। শিনচি বলে, তুমি তোমার প্রেজেন্টেশন দেখো, আমি চুচুকে সামলাচ্ছি। অর্গানাইজেশনের ম্যানেজার মিনের কাছে এসে বলে, আমি খুবই দুঃখিত, কোনো এক কারণে আপনার সেগমেন্টটি ক্যান্সেল করতে হয়েছে। এসবে মিন চমকে ওঠে, বলে, দেখুন স্যার, আমি জাস্ট 10-15 মিনিটের ভিতরেই আমার স্পিচ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা দেখব, আমি শেষে আপনাকে সময় দেব। সে দেখতে পায় চিরেন এখানে এসেছে। সে বুঝতে পারে সেই তার সেগমেন্টটি ক্যান্সেল করিয়েছে। এদিকে শাও আর চ্যান রোমান্স করছিল। এমন সময় শাওয়ার মনে পড়ে মিনের সাথে তার ইভেন্টে যাওয়ার কথা ছিল। এটা মনে পড়তেই শাও এক দৌড় মেরে রেডি হয়ে ইভেন্টে চলে যায়। মিনকে প্রথম ডাকার কথা ছিল, তবে তার সাথে একটা জালিয়াতি হয়েছে, তাই তার জায়গায় অন্য একজনকে স্পিচ দিতে দেখে শিনচি অবাক হয়। সে তাকে মেসেজ করে বলে, কি ব্যাপার, তোমার না প্রথমে যাওয়ার কথা ছিল? এসব কিছু চিরেনের জন্য হয়েছে, এখন আমাকে সবার শেষে যেতে হবে। তবে শেষেও মিনকে ডাকা হয় না।
অর্গানাইজেশন সমাপ্ত ঘোষণা করা হয়। সবাই চলে যাচ্ছিল, লাইটও বন্ধ হয়ে যাচ্ছে। এসবে মিন চিন্তিত হয়ে পড়ে। কিছু না ভেবে সে সামনে চলে আসে। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, দয়া করে সবাই যার যার জায়গাতে বসুন। আমি কয়েকটা মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমার প্রজেক্ট সম্পর্কে কিছু বলার আছে। সে তার প্রজেক্ট সম্পর্কে সব কিছু ভালোভাবে এক্সপ্লেন করে। তারা এমন একটা এআই ডেভেলপ করছে যার সাহায্যে হার্ট ডিজিজড পেশেন্টদের অনেক হেল্প হবে। মিনের কথাগুলো শুনে সবাই মুগ্ধ হয়। সিন্ডি চুচুকে বলে, দেখো দেখো তোমার বাবা মিনকে দেখে কিভাবে হাসছে। সিনচি চিরেনকে অর্গানাইজেশনের ম্যানেজারের সাথে কথা বলতে দেখে। এসবে তার বেশ খারাপ লাগে। সে বলে, যা কিছু আজ তুমি করেছো এসবের জন্য তোমায় ভুগতে হবে। এবার তারা একসাথে বসে ইচ্ছে মতো খাবার খায়, কারণ মিনের প্রচুর ক্ষুধা পেয়েছে। সে তার সাথে মিনকে শপিং এ যাওয়ার কথা বলে, ভালো ড্রেস কেনার জন্য। আরে শাও, কি বলছো? সেসবের কোনো প্রয়োজন নেই। আমি যেটা পরে আছি এটা পরেই চলে আসবো। আমার জন্য এটাই ঠিক আছে। রুমে আসতেই দেখতে পায় সিনচি তার জন্য একটা গিফট রেখে গেছে। গিফটের জন্য সে তাকে শুকরিয়া জানায়। আচ্ছা, তুমি কিভাবে বুঝতে পারলে এটা আমি দিয়েছি? কারণ কার টেস্ট এতটা বাজে হতে পারে? মাথায় তোমার নামটাই প্রথমে আসলো। যাক, আমি খুশি হলাম তুমি আমার তারিফ করেছো। রাতে মিন চুচুকে নিয়ে পার্টিতে আসে। সে সিনচির দেয়া ড্রেসটাই পরেছে। শাও তাকে দেখে অবাক হয়। ওয়াও, কি সুন্দর মানিয়েছে তোমায়। মনে হচ্ছে সিনচি তোমার বডি সাইজ সম্পর্কে খুব ভালো জানে। শাও, কি বলছো এগুলো? একটু তো শরম করো, এখানে একটা বাচ্চা আছে। এবার সিনচি তার বোন সিন্ডিকে নিয়ে আসলে তাদেরকে দেখে শাও বলে, এই মেয়েটাকে সিনচির সাথে? চুচু বলে, এটা আমার ফুপ্পি। সিন্ডি মিনকে দেখে তার তারিফ করে। তোমার পছন্দ তো দেখছি খুব সুন্দর। কে রে ভাই, কখনো তো তুই আমার জন্য এত ভালো কিছু নিয়ে আসলি না। কি বললি? তোর জন্য? আপা, রুমে গিয়ে নিজের চেহারাটা একবার দেখ। সিন্ডি চুচুর সাথে এসে অনেক মজা করে। মিন চুচুকে শিখিয়ে দিয়েছে যাতে সে সিনচিকে কারো সামনে বাবা বলে না ডাকে। এমন সময় অন্য কোম্পানি থেকে মিনকে ডাকলে সে তাদের কাছে চলে যায়। এটা দেখে চিরেন লিনকে বলে, তুমি কেন কাউকে অ্যাট্রাক্ট করতে পারো না? মিনকে দেখেছো, সবাই ওর জন্য পাগল। এই বলে সেও চলে যায়। লিন চুচুকে একা দেখে তার সাথে এসে কথা বলে, তবে চুচুর তাকে একদমই পছন্দ হয় না। সে তার কাছে দাঁড়াতেও ভয় পাচ্ছে। লিন অনেক জোর জবরদস্তি করায় চিৎকার করে মিনকে ডাকে, তোমার সাহস হয় কি করে আমার ছেলের সাথে এরকম করার? এই কথায় এখানে উপস্থিত সবাই চমকে ওঠে। তার যে এত বড় একটা ছেলে আছে এটার বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। এবার সুযোগে সৎ ব্যবহারটা লিন করে দেয়। মিন হচ্ছে সিঙ্গেল মাদার, ছেলেটাকে অনেক বড় করেছে আর ও নিজেও জানে না আসলে এই ছেলের বাবাটাকে। মিনকে এভাবে ইনসাল্ট করতে দেখে শাও প্রতিবাদী হয়ে ওঠে। এবার সিনচুও চলে আসে। কে বলেছে ওর বাবা নেই? আমি ওর বাবা। এবার সবাই অবাক হয়। আমি খুবই দুঃখিত আপনাদের পার্টি খারাপ করার জন্য, আর এমনিতেও এখন চুচুর ঘুমের সময় হয়েছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে চুচুকে কোলে তুলে মিনের হাতটা ধরে সবার সামনে বেরিয়ে আসে। সিন্ডি বলে, দেখেছো আমার ভাইটা কত কুল? শাও বলে, আমার ফ্রেন্ডটা অনেক সুন্দর, আর তার চোখের দিকে তাকালে এমনিতেই সবাই কুল হয়ে যায়। চুচু বলে, বাবা আমায় নিচে নামাও। নিচে নেমে চুচু দৌড়তে শুরু করে, আর তার পিছু পিছু তারাও দৌড়তে শুরু করে। এবার রুমে এসে শাও চ্যানকে এই বিষয়গুলো বললে এসব শুনে চ্যান অবাক হয়। তারা 5 বছর ধরে দুজন দুজনকে চেনে, আর এই চুয়ান চুয়ান অর্থাৎ চুচু তাদেরই সন্তান। শাও তাকে এটাও বলে তারা প্রথম যে শহরে মিলিত হয়েছিল, আর এই শহরটার নাম শুনতেই চ্যানের তার বোন সুথিয়ানের কথা মনে পড়ে। সিনচি চুচুকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাইরে এসে দেখে মিন ড্রিঙ্ক করছে। সে তাকে বারণ করে। মিন বলে, আমায় একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমায় পছন্দ করো? আরে না, এটা কিভাবে সম্ভব? আমি না একটা জিনিস বুঝতে পারছি না। কখনো তুমি চুচুকে নিতে চলে আসছো, পরে বলছো তোমার চুচু চাই না। তুমি আমায় বলেছিলে আমায় আর দেখতে চাও না, আমার এই চেহারাটা তোমায় দেখাতে বারণ করেছিলে, এখন নিজেই তোমার ক্ষমাটা নিয়ে আমার সামনে আসছো। সে তার কাছে এসে বলে, আমার কথা শোনো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সে তাকে হয়তো চুমুই করতো, আর এমন সময় মিনের বমি চলে আসে। আমি বুঝি না ভাই, ওয়াইন খেলে কি মানুষের বমি হয়? আমি না জীবনে খাই নাই, তোমরা কি ওয়াইন খাইছো? আর কোথায় পাওয়া যায় বাংলাদেশে? কেউ একটু বললো তো লোকেশনটা আমাকে প্লিজ, আমিও খাবো, আমার অনেক ইচ্ছা। এদিকে তারা সুইমিং পুলে এখনো নিজেদের মধ্যে গল্প করছিল। এবার শাও মিনের গল্পটা সেই পিছন থেকে বলা শুরু করে। আসলে সিনচি তো সুথিয়ানের ছিল। মিন অনেক লাকি যে সে তার মতো
একটা মানুষকে পেয়েছে। সুথিয়ানের কথা শুনে চ্যানের মন খুব খারাপ হয়ে যায়। সে এখান থেকে চলে যায়। তাদের ছোটবেলার ছবিটা দেখে সে খুব কান্না করে, কারণ সেই সুথিয়ানই ছিল চ্যানের বোন। দেখানো হয় যেদিন সে তার খোঁজ পেয়েছিল, তাকে নিতে যাওয়ার সময় তার কাছে একটা কল আসে। সে জানতে পারে সুথিয়ান মারা গিয়েছে। পরদিন সকালে মিন ঘুম থেকে উঠে সবকিছু মনে করতে পারে। কাল রাতে সে তার কাছে জানতে চেয়েছিল সে তাকে পছন্দ করে কিনা, তাই সে বলে আমি তো আজ এসবের উত্তর জেনেই ছাড়বো। তবে শিনচিকে সে খুঁজে পায় না। এমন সময় তার গলার আওয়াজ ভেসে আসে। মিন দেখে শিনচি দুটো পুতুল নিয়ে একটাকে শিনচি আরেকটাকে মিন বানিয়ে কথা বলছে। তুমি কখনো আমায় ছেড়ে চলে যাচ্ছ, আবার আমার কাছে ফিরে আসছো। শিনচি তাকে সরি বলে ক্ষমা করে দাও আমায় মিন, আমি জানি আমি অনেক খারাপ করেছি। বিশ্বাস করো আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না। আমি জানি তুমি আমায় এটা বলতে চাওনি চুচুকে আমি জন্ম দিয়েছি আর আমি তার বাবা, আর তুমি একটা সিঙ্গেল মাদার হয়ে অনেক কষ্ট করে চুচুকে এত বড় করেছো। আর আজ যখন লোকেরা তোমার দিকে আঙুল তুলছে, আমি তোমায় বলে দিয়েছি আমি তোমার ছেলের বাবা, আর তোমার সাথে এমনটা করা অন্যায় হয়েছে। তোমাকে দূরে সরিয়ে দেওয়া উচিত হয়নি আমার। আমি অনেক খারাপ করেছি, আমায় ক্ষমা করে দাও। শিনচির এই কথাগুলো শুনে প্রচুর কাঁদতে থাকে, কারণ সে জানে এই চুচুকে সে কত কষ্ট করে বড় করেছে, কত ঝড় ঝাপটার উপর দিয়ে তাকে যেতে হয়েছে। এবার শিনচি তার সামনে এসে দাঁড়ায়। মিন, আমি জীবনের 5টা বছর নষ্ট করেছি। না শিনচি, কোনো কিছু এমনি এমনি হয়নি। কাশ তুমি আমায় এতটা ভালো না বাসতে। 5 বছর দূরত্ব থাকার পরও তুমি এখন আমায় যতটা ভালোবাসছো। এবার শিনচি সেই ব্রেসলেটটা মিনের হাতে পরিয়ে দেয়, যেটা মিন তাকে ফিরিয়ে দিয়ে চলে গিয়েছিল। তুমি এখনো এটা তোমার কাছে রেখেছো শিনচি? মিন অবাক হয়। শিনচি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এমন সময় এখানে চ্যান চলে আসে। চ্যান বলে, মিন তুমি কিভাবে এরকমটা করতে পারলে? তার এমন ব্যবহারে তারা দুজনই অবাক হয়। কেন, কি হয়েছে? তুমি আমার বোন সুথিয়ানকে মেরে ফেলেছো আর তার ভালোবাসার শিনচিকে তার থেকে কেড়ে নিয়েছো। আমার বোনের সাথে এরকমটা কিভাবে করতে পারলে তুমি মিন? এসবে তারা দুজনই বেশ অবাক হয়। শাও রুমে এসে ছবিটা দেখতে পায়। এবার তার মনে পড়ে অনেক আগে সে চ্যানের বাড়িতে এই ছবিটা দেখেছিল। এবার পিছনে থাকা নাম দেখে বুঝতে পারে সুথিয়ান আসলে চ্যানের বোন। এদিকে চ্যান তাদেরকে বলে, আমি সুথিয়ানের ছোট ভাই। তুমি সত্যিই সুথিয়ানের ভাই? হ্যাঁ। কেন ভয় লাগছে? কি বলছো? আমি কেন ভয় পাবো? কারণ তুমি আমার বোনকে মেরেছো। সেদিন কিছু লোক এটা দেখেছে তুমি সুথিয়ানকে কিভাবে পিছনের দিকে ধাক্কা দিয়েছো যাতে সে না বের হতে পারে, আর তুমি বেরিয়ে গিয়েছো। এই কথাগুলো শুনে শিনচি অবাক হয়। মিন, কি বলছো? সত্যি কি তুমি সুথিয়ানের সাথে কিছু করেছো? মানে শিনচি, তুমিও আমায় অবিশ্বাস করছো? দেখো, বিষয়টা এখানে বিশ্বাস অবিশ্বাসের না, আমি শুধু সত্যিটা জানতে চাই। আমি বুঝতে পেরেছি শিনচি, তোমার আসলে কখনোই আমার উপর বিশ্বাস ছিল না, আর এখন তো প্রশ্নই আসে না। যখন বিশ্বাসই নেই তাহলে বলেই আর কি হবে? আমি তোমাদেরকে কিছুই বলবো না সেদিন সুথিয়ানের সাথে কি হয়েছিল। শাও দৌড়ে এসে বলে, মিন জানো চ্যান সুথিয়ানের ছোট ভাই। শাও দেখতে পায় চ্যান তো আগে থেকেই এখানে রয়েছে। এবার মিন এসব কথা শুনে তাদেরকে রুম থেকে বের করে দেয়। মিনকে এতটা কাঁদতে দেখে শাওর খুব খারাপ লাগে। এবার সে বাইরে এসে তাদেরকে ইচ্ছা মতো কথা শোনায়। তোমরা কি জিনিস বলো তো? কখনো আমাদের এতটা কাছে চলে আসো, আবার কখনো এতটা দূরে ঠেলে দাও যে আমাদের উপর তোমাদের বিশ্বাসও থাকে না। সম্পর্কে বিশ্বাস থাকাটা অনেক বেশি জরুরি। কাদের বলছি এসব? তোমরা আর এসবের কি বুঝবে? এবার তারা দুজন বাহিরে একসাথে কথা বলে। শিনচি সুথিয়ানের বিষয়ে চ্যানকে অনেক কিছু বলে। চ্যান বলে, আমি জানতাম না তুমি যে সুথিয়ানের এতটা কাছে ছিলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি তোমার মতো তার অনেক ক্লোজ ছিলাম। ছোটবেলায় আমরা একসাথে এতিমখানায় পড়তাম, একসাথে খেলা করতাম। এরপর আমায় একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছিল। আমি অ্যাব্রোডে চলে গিয়েছিলাম, তবে আমরা কথা দিয়েছিলাম বড় হয়ে আমরা আবারও দেখা করব। যেদিন সুথিয়ানের আসার কথা ছিল সেদিনই সে মারা যায়, আর তার জায়গায় মিন আমার সাথে দেখা করেছিল। চ্যান আবারও মিনের বিরুদ্ধে অভিযোগ করে। দেখো, আমার মনে হয় না মিন সুথিয়ানের সাথে এরকম কিছু করতে পারে। তুমি তাকেই সমর্থন করছো, আর এটা এই জন্য কারণ তুমি তো এখন তাকে ভালোবাসো। মিন প্রচুর কান্না করে। সে ব্রেসলেটটাকে দেখে তার চোখের পানি মুছে নেয়। তাদের সামনে এসে দাঁড়ায়, বলে, আমিও চাই নিজেকে প্রমাণ করতে। তোমাদেরকে আমি সেই জায়গাটাতে নিয়ে যাব যেখানে সুথিয়ান মারা গিয়েছিল।
তাদেরকে নিয়ে এই শহরে চলে আসে, যে যার যার রুমে চলে যায়। সন্ধ্যায় তারা দুজন সুথিয়ানের বিষয় নিয়ে আবারও কথা বলছিল। এমন সময় মিন বেলকনিতে আসলে শুনতে পায় চ্যান বলছে, যদি আমরা জানতে পারি সুথিয়ানকে মিনি মেরেছে তাহলে তুমি কি করবে? কেন, তোমার মনে হচ্ছে আমি সুথিয়ানের খুনিকে এত সহজে ছেড়ে দিব? এই কথাটা শুনে মিন কষ্ট পেয়ে চলে যায়। আমি তোমায় বারবার বলছি, মিন এরকমটা কখনো করতে পারে না, আমার উপর বিশ্বাস রাখো। সকালে তারা সেই লোকের সাথে দেখা করে যার মাধ্যমে চ্যান সুথিয়ানের মৃত্যুর ব্যাপারটা জানতে পেরেছিল। লোকটা বলে, আমি তো কারোর নাম নেইনি, তাহলে এই ছেলেগুলো তোমার উপর অভিযোগ করছে কেন? আচ্ছা আঙ্কেল, আপনি কি এমন কারো খোঁজ জানেন যে সেই বাসে ছিল? না মা, এরকম কেউ তো নেই। আর এই ঘটনার 5 বছর হয়ে গেছে, মানুষ তাদের কন্টাক্ট পরিবর্তন করেছে, আমি কিভাবে জানি? আচ্ছা তোমার জানা থাকলে এমন কারো নাম বলো, দেখি আমি তাকে চিনতে পারি কিনা। মিন সেই অ্যাক্সিডেন্টের কথা মনে করে বলে, একজন মানুষ আছে, আমি তাকে দেখলে চিনতে পারবো, কিন্তু আমি তার নাম জানি না আঙ্কেল। শিনচি তার মোবাইলে সেই অ্যাক্সিডেন্টের ডকুমেন্টারি বের করলে এটা দেখে মিন প্রথমে তার দিকে তাকিয়ে ভাবে, এর মানে সে আগে থেকেই সবকিছুর খোঁজ নিয়ে রেখেছে, সে আমাকে সন্দেহ করছে। এবার সে রিপোর্টটা ভালোভাবে দেখতেই সেই লোকটাকেও দেখতে পায়। সে জানতে চায় সে কি তার ফোন নাম্বার বা অ্যাড্রেস জানে কিনা। চুচুর খুব মন খারাপ, কারণ সে ভাবছে তার মা বাবা একসাথে সময় কাটাতে গিয়েছে, তবে তাকে সাথে নেয়নি। শাও বলে, আজকে মিন বাসায় আসুক, এরপর আমি ওর মজা দেখাবো, কিভাবে তোমায় একা একা এখানে রেখে যেতে পারে। এই কথায় চুচু খুশি হয়। কি ইয়াওজি জোয়ের কাছে এসে তাকে সারপ্রাইজ দেয়। ফকিনিটা একটা বস্তা তার হাতে ধরিয়ে দিয়ে তার ফ্ল্যাটের দিকে হাঁটতে শুরু করে। এমন সময় জোয়ের কাছে শাওয়ের কল আসে। শাও বলে, আমার একটা প্রয়োজনীয় মিটিং চলে এসেছে, আমাকে একটু কোম্পানিতে যেতে হবে, তুমি কি একটু মিনের বাসায় আসতে পারবে? আজকে মিন বাসায় নেই, কেউ ওকে দেখার মতো নেই। এবার জো রাজি হয়। ইয়াওজিকে খোদা হাফেজ বলে চলে আসার সময় সে বলে, তোমার আবার কিসের কাজ? আজ আবার কোথায় যাচ্ছ? আজ আমিও তোমার সাথে যাব, তুমি যেখানেই যাও না কেন। দুজন মিলেই এবার বাসায় আসে। চুচু ইয়াওজিকে দেখে খুব খুশি হয়, তার সাথে খেলতে শুরু করে। শাও বলে, জো এই সুন্দরীটাকে কোথা থেকে তুলেছো বলো তো? আরে শাও, এই তো তুমিও শুরু করলে। তেমন কিছু না, এটা হসপিটালের ডিরেক্টরের মেয়ে, তুমি যেমনটা ভাবছো ওরকম কিছুই না কিন্তু। শাও বলে, ইয়াওজি আমি খুবই দুঃখিত, তোমাদের ডেটটা নষ্ট করেছি। এই কথা ইয়াওজি খুশি হয়ে বলে, আরে আরে এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই, আমার এমনিতেও বাচ্চা খুব পছন্দ, আমরা তো ভেবেছি বিয়ের পর 10টা বাচ্চা নিব একসাথে। এবার তারা স্নো হোয়াইট খেলতে শুরু করে। ইয়াওজি আপেল খেয়ে মারা যায়। চুচু তাকে ডাকতে শুরু করে। স্নো হোয়াইট জানতে চায় সে তাকে চুমু না করে শুধু ধাক্কা দিচ্ছে কেন। এবার ইয়াওজি তাকে চুমু করে। চুচু জোকে বলে, ড্যাডি জো দেখো স্নো হোয়াইট আমাকে চুমু খেয়েছে। জো বলে, দেখো ও হার্টের পেশেন্ট, বেশি এক্সাইটমেন্ট ওর জন্য ভালো না। ইয়াওজি বলে, চুচু যদি আমি তোমার ড্যাডি জোকে বিয়ে করে নেই তাহলে কেমন হবে বলো তো? এই কথায় জো শরমে পড়ে চুচুকে ঘুমোতে যেতে বলে। ইয়াওজি বলে, দেখেছো আমি কতটা চার্মিং? জি স্নো হোয়াইট, আমি বুঝতে পেরেছি, চলুন এবার আপনাকে ফকিন্নিদের ক্যাসেলে ছেড়ে আসি। এদিকে চ্যান এসে তাদেরকে বলে সেই লোকটার বাড়ির অ্যাড্রেস পাওয়া গিয়েছে। এবার তারা চলে আসে। মিন বলে, আঙ্কেল আপনি আমায় চিনতে পেরেছেন? আমি সেই মেয়েটা 5 বছর আগে যাকে আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন। এসব শুনে লোকটি তাকে মনে করতে পারে। লোকটি তাদেরকে ভিতরে নিয়ে এসে সেই অ্যাক্সিডেন্টের বিষয়ে বলে। সেদিন হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, গাড়িটা খাদে পড়েই যাচ্ছিল, এমন সময় দরজা খুলে কিছু লোক বাহিরে চলে আসে। এই মেয়ে দুটোকে আমি বাহিরে নিয়ে আসার সময় সুথিয়ান দরজার দিকে না এসে সে আবারও পিছনের দিকে চলে যায়। তবে এই মেয়েটা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমি তাকে টেনে বাহিরে নিয়ে আসি, তা না হলে সুথিয়ানের সাথে আজ এই মেয়েটাও মারা যেত। এসবে চ্যান খুব কষ্ট পেয়ে বলে, আমার বোন সুথিয়ান কেন বাসের পিছনের দিকে গিয়েছিল? কেন মিনের হাতটা ধরে বাহিরে চলে আসলো না? তাহলে তো আজ ওর কিছুই হতো না। রাতে প্রচুর বৃষ্টি হয়। তারা একসাথে অনেক কথা বলে। মিন বলে, ভাই তুমি আমায় ক্ষমা করে দিও, সুথিয়ানকে আমি বাঁচাতে পারিনি। তুমি আমায় ক্ষমা করে দিও মিন, আমি তোমার উপর মিথ্যে অভিযোগ করেছি, আমি তোমাকে সন্দেহ করেছি। জানো চ্যান, সুথিয়ানের দুটো ইচ্ছে ছিল, নিজের ভাইকে খুঁজে বের করা, আরেক শিনচির সাথে দেখা করা, কিন্তু আফসোস ভাগ্য তার কোনো ইচ্ছেকেই ছাড় দিল না। আচ্ছা মিন, সুথিয়ান কেন পিছনে গিয়েছিল? এমন সময় মিন দেখতে পায় তার হাতে সেই ছবিটা, যেই ছবিটার জন্যই সেদিন সুথিয়ান পিছনের দিকে গিয়েছিল। চ্যান বলে, এই ছবিটা ডিরেক্টর লি নিয়েছিল যখন আমরা ভাই বোন একে অপরের থেকে
আলাদা হয়ে যাচ্ছিলাম, যাতে বড় হয়ে গেলেও আমরা দুজন দুজনকে খুঁজে নিতে পারি, চিনতে পারি। আর এই ছবিটাই আমার বোনের জীবনটাকে কেড়ে নিল। দুঃখ করো না, আজ থেকে আমি তোমার বোন। তুমি ভাববে তোমার বোন এখনো বেঁচে আছে। চ্যান খুব খুশি হয়। তাদেরকে একসাথে দেখে শিনজিরও খুব ভালো লাগে। আজ আবারও ইয়াওজি তার পছন্দের মেয়েটার নাম জানতে চায়, তবে জো কিছু না বললে ইয়াওজি ভেবেই নেয় হয়তো এটাই সেই মেয়েটার বাড়ি যার বাড়িতে সে গিয়েছিল। এবার সে জানতে চায় তার মধ্যে থাকা কোন জিনিসটা জোকে অ্যাট্রাক্ট করে। জো মিনের অনেক তারিফ করতে থাকে। এসব শুনে ইয়াওজি একদম চুপ হয়ে যায়, খোদা হাফেজ বলে ট্যাক্সিতে উঠে চলে যায়। এদিকে শিনচি মিনের সাথে কথা বলতে আসে, তবে মিন তাকে পাত্তা দেয় না। এখন যখন সব ঠিক হয়ে গেছে তুমি কেন এমন করছো? কি ঠিক হয়েছে? তুমি তো আমাকে বিশ্বাসই করো না, তোমার সাথে আমার কোনো কথা নেই। মিন কি বলছো তুমি? মিন তার কোনো কথা না শুনে চলে যায়। পরদিন সকালে শিনচি তার জন্য খাবার নিয়ে আসলে চ্যানের থেকে জানতে পারে মিন তো একদম ভোরে এখান থেকে চলে গেছে। চ্যানকে নিয়ে একটা এতিমখানায় আসে, আর এই এতিমখানাতেই তারা একসাথে থেকেছে। জানো, ছোটবেলায় যখন কেউ সুথিয়ানকে অ্যাডপ্ট করতে আসতো সে খুব কান্না করত, বলতো আমি হার্টের পেশেন্ট, আমায় অ্যাডপ্ট করার কোনো প্রয়োজন নেই, আমি আর কিছুদিন পরেই মরে যাব। কারণ সে তার প্রমিস রাখতে চেয়েছিল, তোমায় খুঁজে বের করতে চেয়েছিল। এমন সময় এখানকার ডিরেক্টর লি চলে আসে। এবার লি এর কাছ থেকে আমরা জানতে পারি এই বাচ্চাদের সমস্ত খরচ শিনচির কোম্পানি বহন করে, আর সে তাকে পরিচয় করিয়ে দেয় এটা সুথিয়ানের ছোট ভাই। ও তাই, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, তোমায় সেই কত ছোট সময় দেখেছি। তারা সুথিয়ানের ছোটবেলার বিষয়ে জানতে চায়। মিস লি বলে, কি ব্যাপার বলো তো, আজ সকালেও একটা মেয়ে এসেছিল এখানে সুথিয়ানের বিষয়ে জানতে। গল্পটা 5 বছর পিছনে চলে আসে। বাসে প্রথমবারের মতো সুথিয়ানের সাথে মিনের দেখা হয়। তার মন খারাপ দেখে সুথিয়ান তাকে হাসানোর অনেক চেষ্টা করে, বলে গত 3 ঘন্টা যাবৎ আমি তোমায় কত শত জোকস শোনাচ্ছি, তারপরও তোমার মুখটা সেই একই রকম। তুমি কি আমার মন ভালো করার চেষ্টা করছো? হ্যাঁ দেখো, আজ তো আমার মন খুব খুশি, আমি অনেক ভালো আছি। সে তার নিজের বিষয়ে মিনকে বলে, আমি এতিমখানায় বড় হয়েছি, ডিরেক্টর লি আমার নাম সুথিয়ান রেখেছে। আজ আমি প্রথম দূরে কোথাও যাচ্ছি, তাই আমি অনেক এক্সাইটেড আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে, তাও 15 বছর পর। কি বলছো, এতদিন পর? হ্যাঁ, কারণ তাকে একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছিল। সে এতদিন অ্যাব্রড ছিল, এবার সে ফিরে এসেছে। আমরা ছোটবেলায় কথা দিয়েছিলাম আমার যখন 22 বছর পূর্ণ হবে সেদিন আমরা দেখা করব। আমি তো শুধু এটাই ভাবছি সে দেখতে কেমন হবে। শিনচি মিনকে হন্য হয়ে খুঁজতে থাকে। সে মানুষদেরকে জিজ্ঞেস করে মিনের বিষয়, তারা তাকে দেখেছে কিনা। এবার তার সেই জায়গাটার কথা মনে পড়ে যেখানে তারা প্রথম দেখা করেছিল। এখানে আসতেই মিনকে দেখতে পায়। এবার তারা নিজেদের মধ্যে কথা বলে। শিনচি বলে, মিন আমি তোমায় অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তোমাকে আর চুচুকে নিয়ে বাঁচতে। আচ্ছা শিনচি, তোমার মনে আছে এই গাছটার নিচেই আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল আজ থেকে 5 বছর আগে। আমাদের সম্পর্কটা আবার ভেঙেও গিয়েছিল, তাই দ্বিতীয়বার এমন কোনো সম্পর্ক তৈরি করার প্রয়োজন নেই যেটা ভেঙে যাবে। হ্যাঁ মিন, আমি মানছি আমি ভুল করেছি, তোমায় বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু আমি তোমায় বিশ্বাস করি না। ভুলে যেও না, তুমি শুধু চুচুর বাবা, আমি ওর মা, ব্যাস এইটুকুই। খোদা হাফেজ। ফেরার পথে মিন সুথিয়ানের কথা মনে করে। সে তার ভালোবাসার শিনচির সাথে দেখা করতে বাসে চেপেছিল, কিন্তু ভাগ্য তার ভালোবাসার কাছ অব্দি তাকে পৌঁছতে দেয়নি। সুথিয়ান মারা যাওয়ার আগে তাকে এই ডায়েরিটা দিয়ে শিনচির কাছ অব্দি পৌঁছে দিতে বলেছিল। যে জায়গা থেকে বাস পড়ে সুথিয়ানের মৃত্যু হয়েছিল সেই জায়গাটাতে মিন ফুলগুলো রেখে তার জন্য প্রার্থনা করে। বাড়ি ফিরে মিন চুচুর সাথে কথা বলে। সে তাকে ইয়াওজির বিষয়টা বলে দেয়। জানো মা, ইয়াওজি বলেছে ড্যাডি জোকে সে বিয়ে করবে। আচ্ছা চুচু, কি বলছে এসব? মেয়েটা কে? বলো, কোথায় থাকে, দেখতে কেমন, কিভাবে পরিচয়? আরে মিন, তোমার কি হয়ে গেল বলো তো? তুমি তো দেখছি আমার মায়ের মতো করছো। হ্যাঁ তো কি হয়েছে, আমরা তো বেস্ট ফ্রেন্ড। আরে মিন, আমার কথা ছাড়ো, তোমাদের কি খবর তাই বলো। শাও আমায় বলেছে তোমাদের মাঝে কোনো কিছুই ঠিক নেই। হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমাদের মধ্যে খুব
সুন্দরভাবে ব্রেকআপ হয়েছে। এই কথাটা শুনে তো জোর মনে আশার বাত্তি জ্বলা ওঠে। আচ্ছা, তুমি কারোর সাথে কি ডেটে যাওয়ার চিন্তা করছো মিন? হ্যাঁ জো, তুমি অবশ্য ঠিকই বলেছো। এটা শুনে তো তার মনে আবারও লাড্ডু ফোটে। তোমার কেমন ধরনের ছেলে পছন্দ বলো তো, যে আমার কথা শুনবে, আমাকে বিশ্বাস করবে আর আমার চুচুর অনেক খেয়াল রাখবে? মিন, তুমি কি আবার আমার কথা বলছো না তো? সকালে শিনচি মিনের অফিসে চলে আসে। মিন আসতেই বলে, কাল রাতে তুমি আমার রিপ্লাই করোনি কেন? জি স্যার, এখন থেকে আমরা বিজনেস পার্টনার, আমি অবশ্যই আপনাকে বিজনেসের বিষয়ে রিপ্লাই করব। তার এরকম আচরণ দেখে শিনচি এখান থেকে চলে যায়। চ্যান শাওয়ের বাসার নিচে এসে তাকে মেসেজ করে, তুমি তো দেখি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে ফেলেছো, তোমার সাথে আমার দেখা করতে হবে, কিছু কথা আছে। পরের মেসেজটা সেন্ড করতেই দেখে অলরেডি শাও তাকে ব্লক করে দিয়েছে। মিন যেহেতু শিনচিকে এড়িয়ে চলছে, তাই সে তার আশপাশে ঘুরঘুর করে। তবে এতে কোনো লাভ হয় না, কারণ মিন তাকে কোনোভাবেই পাত্তা দেয় না। সে কোনো অবস্থা না পেয়ে গুগলে সার্চ করে কিভাবে গার্লফ্রেন্ডকে বসে আনা যায় যে আমাকে দেখতেও চায় না। এমন সময় এখানে হার্ডি চলে আসে। তার সাথে কথোপকথনের মাধ্যমে সে জানতে পারে এই বেটা হার্ডি অনেকগুলো মেয়ের সাথে লাইন কাট করেছে জীবনে, তার ভালো এক্সপিরিয়েন্স আছে। এবার সে তার চামচা সেজে বলে, ভাই আমারে বলেন কেমনে আমি আমার গার্লফ্রেন্ডরে মানাইতে পারবো, কেমনে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে পারবো, সে যে আমারে দেখতেও চায় না। এবার হার্ডি তাকে কিছু সুন্দর সুন্দর পরামর্শ দেয়। আরে মিয়া, আপনি চিন্তা করতেছেন কে লিগা? চুচু তো আপনার পছন্দ করে, তাই না? তাহলে আপনি বুকার মতো বসে আছেন কে লিগা? যান। হার্ডির পরামর্শ মতো শিনচি চুচুর সাথে দেখা করতে বাড়ি চলে আসে। তাদের ব্রেকআপের বিষয় তো এই বাচ্চাটা কিছুই জানে না। মিন তার ছেলের সামনে বাজে ব্যবহারও তার সামনে করতে পারছে না, একসাথে বসে খেতে হচ্ছে। চুচু সোনামণি, একটা নতুন মুভি রিলিজ হয়েছে, অনেক সুন্দর অ্যানিমেশন মুভি, তুমি কি আমার সাথে দেখতে যেতে চাও রাতে? চুচু মিনের দিকে তাকালে সে তাকে পারমিশন দিয়ে দেয়। যাওয়ার সময় সে মিনকেও গাড়িতে বসতে বলে, তবে সে কোনোভাবেই এই কাজটা করবে না। তাহলে তুমি এত রাতে কোথায় বেরিয়েছো? যখন চুচু আপনার সাথেই যাচ্ছে, আমার তো কোনো এক্সট্রা কাজ নেই, আমিও একটা ডেটে যাচ্ছি। শিনচি চুচুকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে এখন, তুমি আবার কি জানো? না না বাবা, আমি কিছুই জানি না। শাও বাড়ি ফিরে দেখে চ্যান তার অপেক্ষা করতে করতে এখানেই বেচারা ঘুমিয়ে পড়েছে। এসবে তার কিছুটা মায়া লাগে। সে তাকে ডেকে ভেতরে নিয়ে আসে, তবে তার থেকে দূরে থাকতে বলে। দেখো শাও, তোমায় আমার কিছু বলার আছে, তুমি আর কথাই বলো না। তুমি আমার একটা কলও রিসিভ করোনি, মেসেজের জবাব পর্যন্ত দাওনি। আমি ভেবেছিলাম আমার বোনকে মিন মেরেছে, আর তুমি তার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলে। আমি তোমাকে কিভাবে ফেস করব এটা বুঝে উঠতে পারিনি, তাই এসব করেছি। এর মানে তুমি ভেবে নিয়েছো আমি এসবের জন্য ব্রেকআপ করে নিব তোমার সাথে? না না শাও, আমি এরকমটা একদমই ভাবিনি। এর মানে তুমি আমার সাথে কথা বলতে এসেছো শুধুমাত্র মিন পর্যন্ত পৌঁছানোর জন্য, তার সাথে কথা বলার জন্য? তুমি তো আসলে আমাকে কখনো ভালোই বাসনি। চ্যান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, বরাবরের মতোই শাও তাকে কোনো কিছু বলারই সুযোগ দেয় না। শোনো চ্যান, আমি তোমার জিনিসপত্র গুছিয়ে রেখেছি, আমি যেন বাড়ি ফেরার আগেই দেখি তুমি এখান থেকে চলে গিয়েছো। এই বলে শাও বাহিরে চলে আসে, তবে সে এসব বলে খুব কান্না করে। শিনচি মিনের কথাই ভাবছে সে কার সাথে ডেটে গিয়েছে। আচ্ছা ছোটু, তুমি কি জানো? না না, আমি কিছু জানি না। আচ্ছা, সে আবার তোমার ড্যাডি জোকে নিয়ে ডেটে বের হয়নি তো? এসব আমি কিভাবে জানবো বাবা? মিনকে আমায় বলে গিয়েছে। চুচু তার বাবা ড্রিঙ্ক নিয়ে নেয়, ফোনটাও নিয়ে নেয়। ডক্টর জোকে কল করে তার থেকে জানতে পারে ডক্টর জোয়ের আজকে নাইট শিফট। লাভ ইউ সি ইউ বলে কল কেটে দেয়। শিনচি তার এইটুকু বাচ্চার স্মার্টনেস দেখে খুশিতে তো পুরো আমতা আমতা হয়ে যায়। দেখ পোলা, জোকে মিস ইউ লাভ ইউ বলার কোনো প্রয়োজন নেই, তোর বাবা তো তোর পাশে বসা, তুই আমারে মিস ইউ লাভ ইউ বলবে, আমাকে চুম্মা খাবি। তারা দুই বান্ধবী মদ খেয়ে নিজেদের প্রেমিকদেরকে নিয়ে দুঃখ করে। শাও খালাম্মা বলে, চ্যান তোমার দেখা পেতে আমায় ব্যবহার করতে চেয়েছিল মিন, ও আসলে আমার না, ও আসলে কখনো আমায় ভালোবাসেনি। মেয়ের আমি শুধু ধোকাই খেলাম জীবনে। শাও, কি সব বলছো? এ আর তেমন কি ব্যাপার স্যাপার? চ্যান চাইলেই তো আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারতো। মিনের এসব কথা শুনে শাও খালাম্মার আক্কেল ঠিকানায় লাগে। এদিকে তারা দুই ব্যাটা মিলে ড্রিঙ্ক করে, নিজেদের মধ্যে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে কথা বলে। চ্যান বলে, এই মেয়েরা কখনো বুঝবে না, এদের বুদ্ধি শুদ্ধি খুবই ছোট। চুচু বলে, তোমাদের কি পরামর্শ লাগবে আমার কাছে বলো। এবার আলী বাবার ডুপ্লিকেট কপি চুচু বাবা তাদেরকে বিভিন্ন পরামর্শ দেয়। দেখো, তুমি মিনকে খুব
মিষ্টি মিষ্টি কথা বলবে, এতে করে তার মন গলে যাবে। আর তুমি শাওকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, তার সামনে গিয়ে দুঃখ পোষণ করবে, দেখবে সে তোমার প্রতি ফিদা হয়ে যাবে। পরদিন অফিসে আসলে মিন দেখে তার জায়গাটা একটা ছোটখাটো ফুলের দোকান হয়ে গিয়েছে। এত ফুল দেখে তার অ্যালার্জি শুরু হয়। এবার সে অফিসের স্টাফদেরকে ডেকে একটা একটা করে ফুল গিফট করে দেয়। লাস্টে একটা ছেলে দাঁড়িয়ে থাকে, তাকে দেওয়ার মতো কিছু না থাকলে সে নিজের কাছে থাকা সেই ফুলটাও তাকে দিয়ে দেয়। এবার তার কাছে একটা গিফট আসে, এখানে অনেক মিষ্টি মিষ্টি কথা লেখা ছিল, যেমন যখনই তুমি এই পানি পান করবে তোমার অনেক ভালো লাগবে, কারণ এতে আমার ভালোবাসা মেশানো আছে। এসবে মিন প্রচুর রেগে যায় আর এই মগা বেটা তার রিপ্লাইয়ের অপেক্ষা করে। দিনের অ্যাসিস্ট্যান্ট মিমি এসে বলে, মিস মিন, আমি টিম এ থেকে বি তে আসতে চাই। আমি ম্যাম আপনার সাথে কাজ করতে চাই। আমি অনেক হার্ড ওয়ার্ক করব, আপনি আমাকে রেখে দেন প্লিজ। প্রয়োজন নেই তোমার হার্ড ওয়ার্ক করার, যতটুকু কাজ ততটুকু করলেই চলবে, আমি তোমাকে নিতে পারবো, তবে দিন কি তোমায় আসতে দেবে? এসব শুনে মিমি চিন্তিত হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, চিন্তার কারণ নেই, তুমি বরঞ্চ একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলো, বাকিটা আমি দেখছি। এবার তারা মিটিং এ বসে। এমন সময় এখানে শিনচিও চলে আসে। সবার কাছেই কি সুন্দর সুন্দর ফুল দেখে বলে, কিরে এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডের জন্য পাঠাইছিলাম, এরা পাইলো কেমনে? এবার মিস্টার হাংকে বলে, আমি আসলে স্যার এখান দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার প্রজেক্ট নিয়ে আপনারা মিটিং করছেন তাই ভাবলাম আমিও আসি, এতে করে আরো ভালো হবে। সে মিনের পাশে বসে। দিন তো শুধু তাকেই দেখছে। শিনচি বলে, অন্যান্য কোম্পানির লোকেরা তো মিনের কাছে কিছুই না, ফু দিলেই উড়ে যাবে, সে খুবই ট্যালেন্টেড একজন। এসব কথা শুনে দিনও তার সাপোর্টে কিছু কথা বলতে গেলে মিন কৌশলে তাকে থামিয়ে দেয়। শিনচি বলে, ও তো আমাদের টিমে কাজ করে না, তাহলে এখানে কি করছে? মিস্টার হাং বলে, ও আসলে আমাদের প্রজেক্টে হেল্প করতে এসেছে। এই কথায় শাও বলে, ইয়া স্যার এক্স্যাক্টলি, ইয়ে তো কাম সুধারনে নেহি বিগাড়নে আয়া হ্যায়। হসপিটালে তারা মিল্ক শেক খায়। এমন সময় জো বলে, ইয়াওজি তুমি ঠিকই বলেছো, আমি সেকেন্ড লিডওয়ালা পোলা, আমি কিভাবে মেন লিডওয়ালা মাইয়ারে পামু? এসব এসে দুঃখ পায়। ইয়াওজি বলে, দেখো জো, আমি চাই না তুমি দুঃখী হয়ে থাকো, তুমি হয়তো আমার পুরো কথাটা শুনোনি। আমি পরে বলেছিলাম সেকেন্ড লিডওয়ালা পোলাটাই ভালো পারফরমেন্স করে, আর তাই তোমার মনের কথাগুলো তাকে বলে দেওয়া উচিত। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, যদিও তোমাদের দুজনকে একসাথে আমি দেখতে পারবো না, কিন্তু তবুও যেহেতু তুমি তাকে পছন্দ করো, তোমার মনের ফিলিংসটা তার সাথে শেয়ার করা উচিত। মিটিংয়ে সুযোগে সৎ ব্যবহারটা মিন করে দেয়। বলে, স্যার আমার একজন ওয়ার্কারের প্রয়োজন, তাই আমি ভেবেছি দিংয়ের অ্যাসিস্ট্যান্ট মিমিকে আমি আমার টিমে নেব। আর এমনিতেও সে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। দিং মানতে না চাইলে হাং বলে, হ্যাঁ তুমি নিতেই পারো, এ আর তেমন কি, এটা তো আমাদের কোম্পানির পলিসির বাইরে কিছু না, আর তাছাড়া আমরা সবাই একই কোম্পানির মানুষ। এসবে তারা দুজন তো বেশ খুশি হয়। শাও যেমন করছে শিনচিও মিনের সাথে ঠিক তেমনটাই করতে চায়, তবে মিন তাকে একটুও পাত্তা দেয় না। শিনচি মিনের অফিসে এসে তাকে ডিনারের জন্য ইনভাইট করে, তবে মিন তাকে মুখের উপর মানা করে দেয়। আমি কাজের বিষয় ছাড়া আদার্স কোনো কিছু নিয়ে কারোর সাথে মিট করি না। এবার তারা ভারাক্রান্ত মন নিয়ে একটা বারে আসে। এখানে একটা মেয়ে তাদের সাথে ফ্লার্ট করতে আসে, তবে তাদের এমন এক্সপ্রেশন দেখে মেয়েটা ভাবে এরা হয়তো মানসিক রোগী। এই ভেবে সে এখান থেকে চলে যায়। শিনচি চ্যানকে একটা বই দিয়ে বলে, এই বইটা পড়ে তুমি জানতে পারবে কিভাবে তুমি শাওকে মানাতে পারবে। আরে ধর্মিয়া, এইখানে তো সিইওর গল্প লেখা, আমি কোন জায়গার সিইও? আরে বোকা, তুমি জাস্ট বইয়ে যেমন লেখা আছে তেমনটা করবে, এতে তোমার সিইও হওয়ার এতে তোমাকে সিইও হতে কে বলেছে? তার আইডিয়া অনুযায়ী চ্যান চুচুকে সুইমিং শেখানোর জন্য নিয়ে আসে। এমন সময় পিছন থেকে শিনচিও চলে আসে। তাকে দেখে মিন বলে, আরে আপনি এখানে কি করছেন? চ্যান বলে, আসলে আমি তাকে ডেকেছি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে তো। আচ্ছা ভাই, তুমি যেহেতু চলে এসেছো, এবার তুমি কাজটা সেরে দাও না। এই বলে চ্যান এখান থেকে ভাগে। এবার তাদের প্ল্যান অনুযায়ী সে কাপড় খুলতেই মিন তার মুখ ঘুরিয়ে নেয়। এখানে থাকা বাকি মানুষগুলো তাকে দেখে হাসতে শুরু করে, কারণ সে মিনকে ইমপ্রেস করার জন্য ফেক অ্যাপসের একটা ড্রেস পরেছে। সে বলে, চুচু এই শার্টে আমায় কেমন লাগছে? বাবা তুমি অনেক ফানি। সেও তার প্রচুর মজা ওড়ায়। বাড়িতে শাওয়ের কাছে কল আসে, ম্যাম আপনার গাড়ি আনলক করা, আপনি দ্রুত নিচে আসুন। এবার পার্কিং লটে এসে
দেখে তার গাড়ি তো ঠিকই আছে। পেছন ফিরতেই চ্যানকে দেখে সে চমকে ওঠে। চ্যান তাকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে, শাওকে গাড়ির উপর হেলিয়ে ফেলে। এসবে তার ভালো লাগছিল, খুব হাসিও পাচ্ছিল, তবে সে নিজেকে কন্ট্রোল করে। চ্যান সেই বইয়ে পড়া লাইনগুলো বলতে থাকে আর সাথে সাথে গার্ডরা চলে আসে। চ্যান এবার তাদেরকে দেখে শুটকি মাছের মতো সোজা হয়ে দাঁড়ায়। গার্ডরা তাকে জিজ্ঞেস করে, ম্যাম আপনার কি আমাদের সাহায্য চাই? শাও বলে, হ্যাঁ অবশ্যই। এবার চ্যান এখান থেকে এক দৌড়ে পালায়। এসব দেখে সে বলে, ইস এই পাগলটা কত কিউট। চুচুকে সুইমিং শেখানোর সময় সে বলে, বাবা বাবা দেখো, মা অন্য একটা ছেলেকে দেখছে আর সেই ছেলেটা অনেক ভালো সুইমিংও করছে। এবার শিনচি প্ল্যান করে, তাহলে আমিও মিনকে সুইমিং দেখিয়ে ইমপ্রেস করি। এবার সেও তার সাথে এসে কম্পিটিশন শুরু করে। শিনচিকে দেখে মিন তালি দিচ্ছিল, তবে সে দ্রুত নিজেকে কন্ট্রোল নিয়ে আসে। এবার শিনচির বুকে ব্যথা শুরু হয়, সে পানির নিচেই ছিল। মিন ঝাঁপিয়ে পড়ে, তুমি কেন এই বাচ্চা মানুষের মতো করতে যাচ্ছিলে? তুমি কি ভুলে গেছো তুমি হার্টের পেশেন্ট? না না, আমার কিচ্ছু হয়নি মিন, আমি একদম ঠিক আছি, দেখো। সে তার হার্টবিট চেক করে আর তাদেরকে এরকম করতে দেখে বাকি মেয়েগুলো বলে, আরে তোমাদের সিনেমা দেখা শেষ হলে চলো চলো এবার বাড়ি ফিরে যাই। এসব শুনে মিন প্রচুর শরম পায়। সুইমিং শেষে বাড়ি ফিরলে তাদের সাথে শিনচিও বাড়িতে চলে আসে। আচ্ছা তুমি তো চুচুকে ছাড়তে এসেছিলে তাই না, এবার তোমার বাড়ি ফিরে যাও। সে চুচুকে নিয়ে দৌড়ে রুমে চলে আসে, বলে আমি অনেক টায়ার্ড ভাই, আমি এখন কোথাও যেতে পারবো না, আমার প্রচুর ঘুমের প্রয়োজন, আমি এখন ঘুমাবো। মিন তার জামার জিপার কোনোভাবেই খুলতে পারছে না, তাই সে চুচুকে ডাকে, তবে চুচুও করতে পারে না। এবার শিনচি এসে চুচুকে অন্যদিকে ঘুরতে বলে। এবার পুরো জামাটাই খুলে যায়। মিন তো একদম চমকে ওঠে, সে তাকে ড্রেস চেঞ্জ করতে বলে এখান থেকে চলে যায়। এবার বাসায় এসে দুই পাগল মিলে আবারও প্ল্যানিং শুরু করে। দেখ ভাই, তোর এসব বাজে বাজে বুদ্ধি আমায় আর দিস না তো, তুই এরকম বস্তা পচা বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমাস? এসব বেকার প্ল্যান আমায় আর দিস না। আরে ভাই শোন, এবার আমার কাছে একটা জোস প্ল্যান আছে। সে আবারও মিনের বাড়ি চলে আসে। মিন টায়ার্ড হয়ে বাড়ি ফিরলে সে তাকে দেখতেই চমকে ওঠে। আরে তুমি এখানে আবার কখন এসেছো? আমি এসেছি না, আমি এখন থেকে এখানেই থাকবো, এই ঘরে আমি আবারও শিফট হয়েছি। কি বললে তুমি? কথাটা আরেকবার বলো তো। তাহলে শোনো, আমি এই ঘরে শিফট করেছি। মিন পাশে থাকা ল্যাম্পটা উঠিয়ে মারতে শুরু করে। তাদের দুজনের এই অত্যাচারে চুচু উঠে যায়। সে তাদেরকেও অনেক কথা শোনায়। চুচু তোমার জন্য আমি বাড়িতে যাকে তাকে ঠাঁই দিতে পারবো না। মা কি বলছো এসব কিছু? তোমার কি ব্রেন চলে গিয়েছে? এটা যে কেউ নয়, এটা আমার বাবা শিনচি। সে এমন সব কথা বলছিল। এসব শুনে শিনচি হাসে, এসবে তার নিজেরও হাসি পায়। পরে বলে, চুচু সিরিয়াস হয়ে যা, আমি তোর সাথে সিরিয়াস কথা বলছি, বুঝতে পারলি? এবার শিনচি চুচুকে দিয়ে অ্যাক্টিং করায়। মা আমার বাবার সাথে থাকতে হবে, তা না হলে রাতে আমার পেটের ভাত হজম হবে না, আমার ঘুম আসবে না, বাবা এখানেই থাকবে। এসব দেখে মিন বলে, চুচু নেক্সট টাইম যখন তুই ড্রামা করবি চোখের পানিটাও বের করে নিস, যাতে অন্তত সত্যি মনে হয়। পাজির বাচ্চা। আরে মিন তুমি চুচুকে কেন বকছো? আসলে আমার বাসায় পানি উঠেছে, তাই আমি এখানে চলে এসেছি। এবার সে হার্ডিকে কল করে জানতে চায়, সেও তাকে একই কথা বলে। এবার সে ভিডিও কলে তাকে দেখতে চায় যে সত্যি তার বাসায় পানি উঠেছে কিনা, তবে তাদের তো প্ল্যানিং আগে থেকেই করা আছে। এবার হার্ডি সুন্দর করে একটা প্রজেক্ট তাকে দেখিয়ে দেয় ফোনটাকে কাছ থেকে, আর মিন এটাই বিশ্বাস করে ফেলে যে সত্যি সত্যি তার বাসায় পানি উঠেছে। এসব সে বলে, ঠিক আছে তোমরাই থাকো তোমাদের বাসায়, এখান থেকে আমি চলে যাচ্ছি। আচ্ছা চুচু, মিন কোথায় যেতে পারে এত রাতে? আমি কিভাবে জানবো কোথায় যাচ্ছে? সে বলতে থাকে, হয়তো হংচংদের বাসায় গেছে, নয়তো চ্যাংচংদের বাসায় গিয়েছে, নয়তো হিংমংলেদের বাসায়, নয়তো ড্যাডি জোর বাসায়। এবার এই নামটা শুনতে শিনচি চেক করতে চলে আসে মিন কি জোর বাসায় আদৌ এসেছে কি না। তবে জো তাকে ভিতরে ঢুকতে দেয় না, আর তাকে এই ড্রেসে দেখে শিনচি তো পুরো অবাক হয়ে যায়। শিনচি বলে, আরে মিনের বিষয়ে একটা সিক্রেট কথা বলবো তোমাকে। আরে ভাই আমি কোনো সিক্রেট টিক্রেট শুনতে পারবো না, আমার কোনো শখ নেই, তুমি যাও তো, সকালে তোমার সাথে কথা হবে, সরো এখান থেকে। আজ যদি মিন আমাকে এই ড্রেস আপে দেখে নিত তাহলে আমি কতটা এম্বারেসিং ফিল করতাম। পাশে ইয়াউজের দেয়া গিফট দেখে বলে, এই মাইয়াটা আমারে এখনো দেখতাছে, ওর শরম করে না? চোখ বন্ধ করে থাক, এই মাইয়াটা থাকা আর না থাকা দুটোই আমার কাছে সমান। মিন শাওয়ের বাসায় আসে, শাও তার সাথে কথা বলতে শুরু করে, চলো মিন আমরা একটা ডেটে যাই, নিজেরা একান্তে সময় কাটিয়ে আসতে পারবো। তবে
এখানে এসে এই মিন আবারও কাজে লেগে পড়ে। শাও আর তার কোনো পাত্তাই পায় না। পরদিন সকালে অফিসে শিনচি এসে বলে, কাল রাতে তুমি কোথায় ছিলে? কেন? যেখানে খুশি ছিলাম। তোমার কি? তুমি অন্য একটা লোকের সাথে কিভাবে থাকতে পারো? এতে তোমার কি যায় আসে? এমন সময় শাও এসে তার ফোনটা দিয়ে বলে, তুমি তো ভুলে ফোনটাই ফেলে এসেছিলে। এবার শিনচি বুঝতে পারে কাল রাতে সে কোথায় ছিল। শিনচি তাকে সরি বলে, মিন তাকে চলে যেতে বলে। শিনচি বাইরে এসে সমস্ত এমপ্লয়ীদেরকে সাথে নিয়ে একটা ডিল করে, তারা তাকে সাহায্য করবে। পিছন থেকে শাও আর মিনকে আসতে দেখে সবগুলো একে একে গায়েব হয়ে যায়। বাহ, ভালো তো। আমি তো ভেবেছিলাম তুমি তোমার পার্সোনাল বিষয় কাউকে ইনভলভ করবে না। এসব তো তুমি শিনচি খুব বাজে করছো। শাও বলে, শিনচি এসব করে তোমার কোনো লাভ নেই, তোমার সময় শেষ। আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্ল্যান্ড ডেটে যাব। শাও, আমি আবার কখন রাজি হলাম? আরে মিন, এটাই উপযুক্ত সময় তাকে একটু জ্বলানোর জন্য, বুঝো না কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক বলেছো। এবার তো আমরা প্ল্যানিং করে নিয়েছি, আমরা ব্ল্যান্ড ডেটে যাব। আসলে সিদ্ধান্ত করেছি আমরা। তাদের দুজনকে ফুসুর ফুসুর করতে দেখে শিনচির বিশ্বাস হয় না। আমি জানি এসব কিছু মিথ্যা বলছো, এই বলে সে চলে যায়। তার কথাকে অবিশ্বাস করায় মিনের মধ্যে একটা জেদ চলে আসে, তাই সে সিদ্ধান্ত নেয় সত্যি সে ডেটে যাবে। পরদিন সকালে হসপিটালে ইয়াওজি জোয়ের সাথে দেখা করে তার ফোনটা চায়, কারণ তার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে। জো কিছু না ভেবেই ফোনটা দিয়ে দেয়। এবার জো চলে গেলে ইয়াওজি মিনকে মেসেজ করে, কাল তোমার সাথে আমি ডিনারে যাব, ইম্পর্টেন্ট কথা আছে। এবার সে চালাকি করে মেসেজটা ডিলিটও করে দেয়। জো ফিরে আসলে তাকে ফোনটা ফিরিয়ে দিয়ে বলে, কাল আমি তোমায় নিয়ে ডিনারে যাচ্ছি। তোমার শিডিউল আমি আগেই দেখেছি, কাল তোমার অফ ডে, তাই বেশি কথা বলো না। এদিকে তারা বাসায় চিন্তা করছে কিভাবে কি করা যায়। এমন সময় মিনের কল আসে। সে খুব খুশি হয়ে কলটা রিসিভ করতেই দেখে ওয়াশরুমে তার ছেলে ওয়াশরুমে তার ছেলে, আরে ছেলে কিভাবে বলবি, তুই বলতে পারিস না? ওয়াশরুমে বসে চুচু কল দিয়েছে। চুচু বলে, বাবা তোমাকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলার আছে। চুচু তাদেরকে ভিডিও কলে দেখায় তারা দুজন ব্ল্যান্ড ডেটে যাওয়ার জন্য আলোচনা করছে, কে কি পড়ে যাবে। চ্যান এসব দেখে বলে, আরে তোমার ছেলে এসব কি বলছে? সত্যি কি ওরা ব্ল্যান্ড ডেটে যাবে? বাবা তোমার কিছু করা উচিত। চুচু শোনা, চিন্তা করো না, দেখি কি করা যায়। এবার তারা একটা প্ল্যান করে। পরদিন সকালে মিন তৈরি হয়ে বাইরে আসতেই দেখে চুচু তার সমস্ত টয়গুলোকে একত্রে করে একটা ওয়াল বানিয়েছে। কি করেছো তুমি এগুলো? মা তোমায় দেখতে একদমই বাজে দেখাচ্ছে, একদমই রাগি রাগি দেখাচ্ছে, একটুও ভালো লাগছে না। এমন সময় তার কাছে শিনচির কল আসে। সে তাকে জানায় অফিস থেকে জরুরিভাবে তাকে ডাকা হয়েছে, তাই সে আজ চুচুকে নিতে আসতে পারবে না। মিন বলে, চুচু আজকে তোমায় নিতে শিনচি আসবে না, আমি তাহলে তোমায় জোয়ের কাছে। না না মা, আমি জো ড্যাডির সাথে থাকবো না। সে এক অভিনয় শুরু করে, তার পেটে প্রচুর ব্যথা করছে। মিন বলে, ঠিক আছে আমি তাহলে তোমায় নিয়ে হসপিটালে যাচ্ছি। এটা শুনে চুচু তো একদম ঠিক হয়ে বসে পড়ে। এসব কিছু এজন্য করছো যাতে আমি ব্ল্যান্ড ডেটে না যেতে পারি, তাই না? মা দেখো, আমি তো তোমার ডেটের বিরুদ্ধে না, আমি তো তোমাকে সাপোর্ট করছি। ঠিক আছে তাহলে তুমিও আমার সাথে চলো। যদি লোকটাকে তোমার পছন্দ না হয়, আমি তোমায় প্রমিস করছি আমি দ্বিতীয়বার কখনো তার সাথে কথাও বলবো না। এবার তারা তৈরি হয়ে চলে আসে। মিন সেই লোকটার অপেক্ষা করছে। চুচু এদিক ওদিক দেখছে তার বাবা কোথায় লুকিয়েছে। এবার শিনচি তাকে হাতে ইশারা কাটে, তাকে দেখে চুচু খুশি হয়ে যায়। মিন তার দিকে তাকাতে সে বলে, মা আমি হাতের এক্সারসাইজ করছিলাম। এবার ডেটের লোকটি চলে আসে। চুচু তার সাথে ভালোভাবে কথাই বলে না। মিন কথায় কথায় হাসে। এসব দেখে শিনচির খুব খারাপ লাগে। সে তো আমার সাথে কখনো এরকম হেসে কথা বলে না। চুচু প্ল্যান অনুযায়ী তার টয়টা লোকটার দিকে ছুড়ে মারে, যাতে লোকটা ভাবে এই ছেলেটা খুবই বেয়াদব আর এসবে সে বিরক্তি ফিল করে চলে যায়। তবে এসবের কিছুই হয় না, বরঞ্চ বাচ্চা মানুষ বলে হেসে উড়িয়ে দেয়। এসবে কাজ না করলে শিনচি একজন ইনভেস্টর সেজে মিনকে কল করে। মিন কথা বলতে বাইরে আসলে পাশে শিনচি দাঁড়িয়ে তার সাথে কথা বলছিল। এবার সে তাকে দেখতেই তার কাছে এসে বলে, হ্যাঁ তারপর কি করতে হবে স্যার? শিনচি তাকে দেখতে পেয়ে দৌড়ে চুচুর কাছে চলে আসে, তাকে কোলে তুলে বলে, এই বাচ্চাটার বাবা আমি, বুঝতে পেরেছেন? লোকটা এসব দেখে অবাক হয়, বলে, আমি খুবই দুঃখিত, মনে হচ্ছে ম্যাম আপনি খুবই ব্যস্ত, সো আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। এদিকে চ্যান তার প্ল্যান অনুযায়ী শাওয়ের গাড়ির পিছু করে। সে প্ল্যান করেছে সে তার গাড়ির সামনে চলে যাবে। এমন সময় একজন চলে আসায় সাইকেল নিয়ে সে এখানেই পড়ে যায়। এবার একটা লোককে দেখতে পায় শাওয়ের গাড়ির সাথে ইচ্ছে করে ধাক্কা লাগে। সে তার কাছে জরিমানা চায়। শাও বলে, তুমি তোমার সাইকেলের অরিজিনাল প্রাইস বলো, আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি। এমন সময় এখানে চ্যান চলে আসে আর সে তাকে ইচ্ছে মতো ধোলাই করে ভাগিয়ে দেয়। এসবে
তবে শাও বেশ খুশি হয়। শাও তার হাতে ব্যথা পেয়েছে দেখতে পেয়ে তার ফ্রাস্ট্রেট করে, বলে তুমি নিজের খেয়ালই রাখতে পারো না, আবার আমার খেয়াল কিভাবে রাখতে চাও? এই কথাটা শুনে চ্যান খুব খুশি হয়ে বলে, এর মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো শাও, এর মানে আমরা একসাথে আবারও থাকতে পারবো, এর মানে কি তুমি রাজি? এর মানে তোমার কোনো অভিযোগ নেই আমার প্রতি? তাকে এমন করতে দেখে শাও বলে, আমি কখন এমনটা বলেছি? তাকে আবারও নাটক করতে দেখে চ্যান তাকে চুমু করে আর বলে, চলো আমরা আবারও এক হয়ে যাই, কেন এমন করছো আমার সাথে? তার এমন কথাগুলো শুনে শাও খুব খুশি হয়। এদিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। মিন, তুমি কিভাবে একজন মানুষের সাথে ডেটে আসতে পারো? কেন? এতে তোমার কি সমস্যা? যেখানে আমি তোমায় বলছি একটাবার আমায় সুযোগ দিয়ে দেখো, সেখানে তুমি অন্যদেরকে কেন দিচ্ছ? শোনো সেনচি, জীবনটা আমার, তাই আমার জীবনে আমি কাকে সুযোগ দিব এই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। আর তোমার মনে হয় লোকটা আমাকে একটা বাচ্চা সহ এত সহজে একসেপ্ট করে নিত? আরে করুক বা না করুক, আমি তো তোমায় একসেপ্ট করছি, আমি তো রাজি। আচ্ছা সেনচি, তোমার সাথে এত কথা বলতে আমার ভালো লাগছে না। আজকের দিনটা তো তোমার চুচুর সাথে কাটানোর কথা ছিল, তাই না? যাও তাহলে তার সাথে গিয়ে এনজয় করো। এদিকে ইয়াওজি জোকে নিয়ে বের হয়। জো বলে, তুমি তো বলেছিলে তুমি ডিনার করতে চাও, তাহলে এটা আমায় কোথায় নিয়ে যাচ্ছ এই সময়? আরে যেতে থাকো, এমনিতেই বুঝতে পারবে। ইয়াওজি, তুমি সত্যি করে বলো তো এখানে আমায় কেন নিয়ে এসেছো? লাভ কনফেস করতে। এটা শুনে জো তো অবাক হয়। আমি এটা আমার জন্য করিনি, আজকে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করবে তোমার পছন্দের মানুষের সামনে। আমি মিনকেও এই জায়গাতে ইনভাইট করেছি। ইয়াওজি তাকে বলে, তুমি তাকে কি বলবে জানো তো? তা তো আমি কিছুই জানি না ইয়াওজি, আমি তাকে কি বলবো? আচ্ছা চলো ঠিক আছে, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। ইয়াওজি তার নিজের কথাগুলোই বলে, আর এসব বলতে গিয়ে তার চোখে পানি চলে আসে, কিন্তু সে এসব কিছু জোকে বুঝতে দেয় না। ইয়াওজি বলে, এবার আমায় করে দেখাও। সে তাকে তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলে। এবার সে ইয়াওজিকে নিয়ে ভাবা কথা মিন চলে আসে, তবে জোর কানে শুধু ইয়াওজির বলে যাওয়া কথাগুলোই ভেসে আসছিল। জো, এখানে এত সুন্দরভাবে সাজানো এত ফুল, এসব কিছু কার জন্য? দেখো মিন, এসব আসলে তোমার জন্যই আমি করেছি। আমি আসলে অনেক আগে থেকে তোমায় পছন্দ করি, নিজের অজান্তেই তোমায় পছন্দ করে ফেলেছি। তোমার ছেলে ডক্টর হয়েছি, তোমার প্রতিবেশী হয়েছি, এতে তুমি আরো পছন্দের হয়ে উঠেছ। কিন্তু আজকে যখন আমি আমার জীবনের এই জায়গাটাতে এসেছি, এখন তুমি না, অন্য একটা মেয়েকে আমি পছন্দ করি। জো, আমি বুঝতে পেরেছি তুমি আসলে তোমার লাভ কনফেন্স করনি, বরঞ্চ তুমি বলতে চেয়েছো এটা তুমিও জীবনের সুখে থাকতে চাও। আর আজ সেই কথাগুলো বলেছো 4 বছর ধরে যা বলতে পারোনি। এভাবে তাদের মধ্যে আরো ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। মিন বেস্ট অফ লাক বলে চলে যায়। বাইরে এসে জো ইয়াওজিকে খুঁজতে থাকে। তার কাছে জোর কল আসতেই দেখে সে তাকে খুঁজে বেড়াচ্ছে। এবার সে তার ফোনের সুইচ অফ করে এখান থেকে চলে যায়। বাড়িতে চ্যান অনেক খুশি, সে চুচুকে নিয়ে অনেক মজা করে। কি মজা, আমার আবারও শাওয়ের সাথে পেচাপ হয়ে গিয়েছে। এসব শুনে শিনচি বলে, কি বলছো তুমি? সে যেখানে বারবার ব্যর্থ হচ্ছে, চ্যান কিভাবে সফল হলো এটা নিয়ে সে চিন্তিত। তোমার এত জেলাসি কেন শিনচি? রাতে তারা দুজন বাহিরে বসেছিল। মিন বাড়ি ফেরার পথে চুচুকে নিয়ে যাওয়ার সময় শিনচি বলে, এত দেরি করে বাড়ি ফিরলে যে? কোথায় ছিলে সারাদিন? কেন তুমি জানো না আজ যে আমার 8-9টা ডেট ছিল? অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ছিল, এদের মধ্যে একজনকে তো অনেক পছন্দ হয়েছে, ভেবেছি রিলেশনে যাব। এই বলে সে চলে যাওয়ার সময় শিনচি অভিনয় করে। চুচু তার কাছে এসে বুঝতে পারে বাবা অভিনয় করছে। মামা, বাবাকে সিপিআর দিতে হবে। সত্যি? মিন শিনচির নাক চেপে ধরে। এবার সে উঠে বসে। মিন বলে, এটা সব থেকে ভালো সিপিআর ছিল। শিনচি আবারও কিছুটা সময় পর বাড়িতে আসে, তবে এবার চুচু তাকে ভিতরে ঢুকতে দেয় না। চুচু শোনা, তুমি না আমার পক্ষে? হ্যাঁ, কিন্তু এবার মা বলেছে তোমায় যদি আমি ভিতরে ঢুকাই আমায় বের করে দেবে। মিনের দেয়া চকলেট তাকে দিয়ে চুচু তাকে এখান থেকে চলে যেতে বলে। সে ভাবে সে নিশ্চয়ই আমায় নিয়ে চিন্তা করে, তাই তো বারবার চকলেট দিচ্ছিল। এদিকে ডক্টর জো ইয়াওজির বাড়ি ফেরার অপেক্ষা করছিল। সে আসতেই তার কাছে এসে বলে, আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি, তুমি এখন ফিরলে কেন? কি হয়েছে? সেখানে কি কোনো সমস্যা হয়েছিল, নাকি মিন তোমায় রিজেক্ট করে দিয়েছে? আমি তোমার কাছে এই জন্য এসেছি কারণ আমি তোমায় পছন্দ করি। আরে কি বলছো তুমি? তুমি তো মিনকে পছন্দ করো। হ্যাঁ, প্রথমে আমি তাকে পছন্দ করতাম, কিন্তু এখন আমি তোমায় পছন্দ করি। জো, আমি সরল হতে পারি তাই বলে বোকা না, কখনো এর কাছে কখনো ওর কাছে। আজ তোমায় সে রিজেক্ট করেছে বলে আমার কাছে এসেছো, তাই না? আমি তো ভাই তোমায় পছন্দ করতাম ঠিক আছে, তাই বলে তুমি আমায় ব্যবহার করতে পারবে না, এর সুযোগ আমি কখনো দেব না। এই বলে সে চলে যায়। পরদিন সকালে অফিসে মিন শাওকে বলে, আমার জন্য ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করো। এবার সে বাইরে এসে এই কথাটা চ্যানকে মেসেজে জানিয়ে দেয়। দেখো
চ্যান, কোনোভাবেই যাতে এখানে আমার নাম না আসে। এদিকে শিনচি মিনের মেসেজের অপেক্ষা করছে, এমন সময় তার কাছে চ্যানের কল আসে। মিন আবারও ব্লাইন্ড ডেটে আসে। এখানে এই লোকটার কথাবার্তা তার একদমই ভালো লাগে না, কারণ সে নিজের সাথে মিনের বয়স কম্পেয়ার করছিল। আর এমন সময় তাকে চিরেন দেখে ফেলে। মিন চলে যেতে লাগলে বলে, তুমি কি ব্লাইন্ড ডেটে এসেছিলে? চিরেন তার হাত ধরে রাখে, তাকে যেতে দেয় না। এমন সময় শিনচি এসে তাকে এক পাঞ্চ করে, তবে মিন তার সাথে কথা না বলেই চলে যায়। পিছন পিছন সে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিন তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না। আচ্ছা, তুমি এই জন্য ব্লাইন্ড ডেটে আসছো যাতে দ্বিতীয়বার আমায় আবার ভালো না বেসে ফেলতে হয় তোমার এই ভয়ে, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, তোমার এমনটাই মনে হচ্ছে, তাই না? দেখো মিন, এরকম ডেটে তোমার আসা উচিত নয়। দেখলে তো সবসময় এরকম মানুষই মিলবে। তাহলে আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনোই আমি ডেটে আসবো না যদি তুমি আমার জীবন থেকে দূরে সরে যাও। মিন, সত্যি তুমি আমার লাইফ থেকে সরে যাওয়ার জন্য এসব কিছু করছো? হ্যাঁ। শিনচি তার হাত ধরলে সে ছাড়িয়ে চলে যেতে লাগলে শিনচি দেখায় তার হাতে ব্যথা পেয়েছে, কারণ একটু আগেই সে চিরেনের সাথে ফাইট করেছে। মিন মনে করে সে হয়তো অভিনয় করছে। দেখো মিন, আমার হাতে খুব ব্যথা, আমি একা ড্রাইভ করেও যেতে পারবো না, তুমি কি আমায় একটু বাড়ি ড্রপ করে দিতে পারবে? মিন আবারও চলে যেতে লাগলে পেছন থেকে শিনচি বাচ্চাদের মতো প্লিজ 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 বলতে থাকে। এসবে তার খুব হাসি পায়। বাড়ি এসে দেখে হার্ডি তো আগে থেকেই বাড়িতে আছে। তার অনুপস্থিতির কথা মিন চিন্তা করেই তাকে বাড়ি ড্রপ করেছে। শিনচির ইশারায় সে মিথ্যে বলে, আমি আসলে এইমাত্রই বাড়িতে এসেছি, একটা ফাইল ভুলে গিয়েছিলাম তাই। শিনচি চুচুর জন্য যে গিফটটা কিনেছিল সে সেটা আনতে যায়। মিন দেখে তার বাড়িতে সেই পুরনো দিনের সেই গাছটির মতো একটি গাছ শিনচি লাগিয়েছে। হার্ডি বলে, যখন সে প্রথম এই বাড়িতে এসেছিল আমাকে দিয়ে এই গাছটা কিনিয়েছিল। আমি জানি না এর সাথে তোমার কোনো সম্পৃক্ততা আছে কিনা। শিনচি চুচুর জন্য গিফট নিয়ে আসে। মিন এটা নিয়ে চলে যেতে লাগলে বলে, এমন নির্দয়ের মতো কিভাবে যাচ্ছ? আমার হাতটাকে তো একটু দেখো, একটু মেডিসিনে তো লাগিয়ে দিতে পারো, তাই না? মিন হার্ডিকে বললে সে কাজের অজুহাত দেখিয়ে এখান থেকে পালায়। এবার সেই তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। শিনচি বলে, মিন, হ্যাঁ বলো। এমনিতেই আমার মন চাইলো আমি তোমার নাম ধরে ডাকি। দেখো, তোমার জন্য এটাই ভালো হবে, আর কখনো আমায় ডেকো না। সে তাকে আটকে বলে, আমার বুকে খুব ব্যথা করছে। এবার দ্রুত সে তাকে দেখতে থাকে। মিনের মনে হচ্ছে সত্যি হয়তো তার কিছু একটা হয়েছে, আসলে এরকম কিছুই না। এবার সে এখান থেকে চলে যায়। দেখা যায় শিনচি সত্যি সত্যি তার বুকে ব্যথা পাচ্ছে। বাড়ি এসে মিন চুচুকে গোসল করায়। চুচু বলে, মা, আমি জানি তুমি অনেক আপসেট, ব্লাইন্ড ডেটে ভালো কাউকে পাওনি। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, আর আমিও জানি তুমি সেকেন্ড কাউকে বাবা বানাতে চাও না। তাই ইন ফিউচারে আমিও তোমায় কখনো ফোর্স করব না কাউকে বাবা বলতে। আমি তোমায় প্রমিস করছি, তোমার বাবা শুধু একজন, আর সে হচ্ছে শিনচি। তোমারও একটা প্রমিস করতে হবে, তুমি শিনচির সাথে মিশে এভাবে আমায় বিরক্ত করবে না। এদিকে চিরেনের ফোনে কিছু ছবি আসে, যেখানে তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট লিং শিও ছিল। সে বুঝতে পারে অলরেডি হয়তো তার ওয়াইফ এই ছবিগুলো দেখে ফেলেছে, তাই সে দৌড়ে তার কাছে এসে সবকিছু সত্যি সত্যি বলতে শুরু করে। আগে থেকেই তার ওয়াইফ তাকে কখনো হাজব্যান্ডই মানেনি। দেখো, তুমি যাই বলো না কেন, এতে আমার কিছুই যায় আসে না, তোমার যা ইচ্ছে করো। কোম্পানিকে নিয়ে বাবার মুখোমুখি তোমায় হতে হবে, এটা মাথায় রেখো। হসপিটালে জো ইয়াওজির কথাই ভাবছিল। সে তার সাথে কোনো কন্টাক্টও করতে পারছে না। এমন সময় তার ফ্রেন্ড মোটু ইয়াওজির ছবি দেখিয়ে বলে, দেখো দেখো, ও সেই দোকানটা থেকে 2টা আইসক্রিম একসাথে কিনেছে। আজ অব্দি আমার গার্লফ্রেন্ড এই জায়গা থেকে একটা আইসক্রিম কেনারই চান্স পায়নি। জো তার ফোন থেকে ছবিগুলো দেখতে চাইলে দেখে অলরেডি ইয়াওজি তাকে ব্লক করেছে সব জায়গা থেকে। সে মোটুর কাছে শপের অ্যাড্রেসটা চায়, আর সে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। চুচু একা একা খেলছিল। বাড়িতে মোটেও তার ভালো লাগছে না। বলে, মা, আমি বাহিরে ঘুরতে যাব। এক শাওমো আন্টি চ্যানের সাথে ডেট করে বেড়াচ্ছে। ড্যাডি জো ইয়াওজির পিছনে ঘুরছে। আরেক তুমি সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকছো। আরেক বাবা শিনচি, সে তো বিজনেস ট্রিপে গেছে। মোবাইল দিয়ে শিনচির সাথে কথা বলতে বলে। এবার শিনচি চুচুর থেকে মিনের বিষয়ে জানতে চায়। সে ব্যাক ক্যামেরায় তাকে দেখাতে বলে। চুচু বলে, মা ওভার টাইম করছে, সে কাজে ব্যস্ত। এবার ব্যাক ক্যামেরা ঘোরাতেই মিন দ্রুত কাজে লেগে পড়ে। মিন তার সাথে কথা বলে।
সে কিছু একটা নোটিস করতে পারে। শিনচি যেখানে বসে আছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া। সে দ্রুত কল কেটে দেয়, হার্ডিকে বকতে শুরু করে, আমি তোমায় বলেছিলাম একটা রিয়েলিস্টিক ছবি লাগাতে যাতে বোঝা যায় আমি সত্যি সত্যি অফিসে আছি, আর তুমি এটা কি লাগিয়েছো? একটা নামও পর্যন্ত এখানে লেখা নেই। আমি তো ধরা খেয়ে গেলাম মিথ্যে বলে। আসলে শিনচি চেক আপ করানোর জন্য হসপিটালে এসেছে, তবে এই কথাটা মিন জানতে পারুক এটা সে চায় না। মিনের কিছু একটা সন্দেহ হয়, তাই সে হার্ডিকে কল করে। কলটা রিসিভ করতে মানা করলেও সে লুকিয়ে রিসিভ করে। মিন তাকে দেখতে পায়, সে হার্ডিকে অনেক কিছু শোনাচ্ছে। এমন সময় মিন বলে, ডক্টর যেমনটা বলছে তোমার তেমনটাই করতে হবে। এটা শুনে তো তারা দুজনই চমকে ওঠে। মিন জানতে চায় তারা কোথায়। শিনচি মানা করার পরও হার্ডি তাকে বলে দেয় তারা হসপিটালে এসেছে। এদিকে খুঁজতে খুঁজতে জো ইয়াওজিকে পেয়ে যায়। তার সাথে কথা বলতে চাইলে সে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। আবারও সে তার পিছু করতে থাকে। হুট করেই তার কাছে একটা কল চলে আসে। জো কলটা দেখে চলে যায়। ইয়াওজি ভেবেছিল সে হয়তো তার পিছন পিছন আসবে। পিছন ফিরে তাকে চলে যেতে দেখে খুব কষ্ট পায়। জো শিনচিকে দেখতে হসপিটালে আসে। এমন সময় তারা ওইখানে চলে আসে। চুচু শিনচিকে ডাকতে থাকে। তাদেরকে এতটা চিন্তিত দেখে জো বলে, চিন্তা করার কারণ নেই, সে অতটা অসুস্থ না। এবার সে উঠে বসে। চুচু হার্ডিকে দেখতে পেয়ে তার সাথে খেলতে চলে যায়। আচ্ছা আমায় এসব বলনি কেন তুমি অসুস্থ? যখন তুমি অসুস্থ থাকো না তখন ঠিকই নাটক করো, আর এখন সত্যি সত্যি অসুস্থ হয়েছো এখন আর বলনি। দেখো মিন, আমি ইচ্ছে করেই তোমায় এই বিষয়টা জানাতে চাইনি। এসব জেনে তুমি চিন্তিত থাকবে, তাই আমি সেই অবস্থায় তোমায় দেখতে চাই না। আর আমি নিজেকে একাই সামলে নিতে পারবো। এখন থেকে আর নিজেকে সামলানোর প্রয়োজন নেই। কি বললে তুমি? যা শুনেছো তাই। সে চলে যায়। মিনের এই কথায় শিনচি খুব খুশি হয়। এদিকে চিরেন লিনের বাড়িতে এসে তাকে একটা নেকলেস দেয়, সাথে একটা রিজিগনেশন লেটারও দেয়। এসবে অবাক হয়ে লিন বলে, তুমি কি আমায় কোম্পানি থেকে বের করে দিচ্ছ? দেখো বিষয়টা এরকম না, সবকিছু আমার ওয়াইফ জেনে গেছে, তাই তুমি আমায় ছেড়ে চলে যাবে। এটা শুধু কিছু সময়ের জন্য, পরবর্তীতে আমি তো তোমায় আবার নিয়ে আসবো, আর ফিউচারে তো আমরা একসাথেই থাকবো। আমি তোমায় বিয়ে করব। কি বললে তুমি? তুমি সত্যি আমায় বিয়ে করবে? লিন এই কথায় খুব খুশি হয়। এবার সে তাকে নেকলেসটা পরিয়ে দেয়। হসপিটালে তারা দুজন শিনচির পাশে বসে থাকে। শিনচি চোখ খুলে তাদেরকে দেখে বলে, তোমরা এখানেই ছিলে? হ্যাঁ, আমরা এখানেই আছি। চুচু তার হাতে একটা হার্টের ইমোজি বানিয়ে দিয়ে বলে, বাবা যদি তোমার এই হার্টটা নষ্ট হয়ে যায় তুমি এই হার্টটা দিয়ে বেঁচে থাকতে পারবে। নার্স এসে তাদের বিষয় জানতে চাইলে মিন বলে, আমরা একই ফ্যামিলি। তার মুখে এই কথাটা শুনে শিনচি খুব খুশি হয়। মিন তাকে মেডিসিন নিতে বললে সে বলে, আয় হায়, যদি এরকম অসুস্থ হওয়া এত ভালো হয় তাহলে তো আমি সারা জীবন এখানে অসুস্থই থাকতে চাই। শিনচি, যদি এক সপ্তাহের মধ্যে তুমি ঠিক না হও তাহলে আমি আর চুচু এখান থেকে চলে যাব। এই কথায় সে দ্রুত মেডিসিনটা খেয়ে নেয়। তার বোন সিন্ডি তাকে দেখতে আসে। বাড়িতে এসে চুচু বলে, আমরা তো সেখানেই থাকতে চেয়েছিলাম, চলে আসলে কেন? তোমার ফুপি তো চলে এসেছে, সেই শিনচির খেয়াল রাখতে পারবে, তাই আমরা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে মা, কালকে হার্ডওয়ালা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাব বাবার জন্য। কেন? যখন আমি অসুস্থ হতাম তুমি তো আমায় বানিয়ে দিতে, সেটা খেলে অনেক এনার্জি হবে, তাই বাবা তো এখন অসুস্থ, তারও খাওয়া উচিত। এদিকে শিনচি তার বোন সিন্ডিকে অনেক কথা শোনায়। তুমি এসেছো দেখে আমার বউ বাচ্চা চলে গেল। ভাই তোর একটুও শরম লাগে না? আমি তোর জন্য কতটা চিন্তিত ছিলাম, কত দূর থেকে তোকে দেখতে এসেছি, আর তুই এখন আমায় বকছিস? আচ্ছা আপা শোন, তুই কি জানিস মিনদের কোম্পানি বিক্রি হতে বসেছে? তারা কোম্পানির বিষয় নিয়ে কথা বলে, তারা কিছু একটা করবে। এরপর বলে, আচ্ছা আপা তুই কি আমায় এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবি না? প্লিজ একটা কিছু করে আমায় এখান থেকে নিয়ে যা। পরদিন সকালে তারা সবাইকে বাড়িতে ডাকে। সিন্ডি বলে, আমার ভাই বাড়িতে যতটা ভালো থাকবে হসপিটালে ততটা থাকতে পারবে না। সে হার্ডিকে একটা কাজের কথা বলে তাকে নিয়ে চলে যেতে লাগে, আর মিনকে তার খেয়াল রাখতে বলে। মিন মানা করে, সে বলে তার অনেক কাজ আছে। এবার সিন্ডি তার ভাইয়ের কাছে আসলে চুচুও তার মতোই গুদগুদি করে এখানে এসে, আর তাদেরকে এরকম গুদগুদি করতে দেখে মিন বলে, আচ্ছা ঠিক আছে আমি তার খেয়াল রাখবো। এবার তারা চলে গেলে চুচু তাকে স্যান্ডউইচ দিয়ে বলে, বাবা মা এটা তোমার জন্য বানিয়েছে। এসব শিনচি খুব খুশি হয়। খেয়ে একটা বাজে এক্সপ্রেশন দিলে মিন বলে, আরে কি হয়েছে শিনচি, মজা হয়নি? সে মিনের হাতে চুমু খেয়ে বলে, অনেক মজা, আর এখন তো আরো মজা লাগছে, অনেক মিষ্টি। মিন শরম পেয়ে বলে, তোমার তো ডায়াবেটিক হয়ে যাবে। এই বলে সে এখান থেকে চলে যায়।
রাতে মিন তাকে মেডিসিন দিতে আসলে শিনচি তাকে পাশে বসিয়ে তার কোম্পানির সেল হয়ে যাওয়ার বিষয়টা জানায়। এসবে মিন চিন্তিত হয়ে পড়ে। আমি এজন্যই তোমায় বলতে চাইনি, আমি জানি এসব জেনে তুমি অনেক চিন্তা করবে। দেখো, এত ভেবো না, আমি আছি তো, কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি কি লিভিং রুমটা পরিষ্কার করেছো থাকার জন্য? তার কোনো প্রয়োজন নেই শিনচি, আমি চুচুকে নিয়ে বাড়ি চলে যাব। কি বলছো? রাতে যদি আমি এখানে একা একা মরে পড়ে থাকি তখন? এই কথায় চুচু তার কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, মা এমন কেন করছো? আমরা চাইলেই তো এখানে থেকে যেতে পারি। বাবা অনেক অসুস্থ, আর একজন হার্ট পেশেন্টকে একজন হার্ট পেশেন্টই বুঝতে পারে মা, বুঝলে? তাদের বাপ বেটার এই ড্রামা দেখে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো। একটা চেয়ার নিয়ে আসে। আরে আরে, তুমি এখানে ঘুমাতে পারবে? হ্যাঁ, এতে করে আমি তোমার খুব কাছাকাছিই থাকবো। এর মানে রাতে আমি যা চাই তোমার সাথে করতে পারি। এই কথায় সে তাকে মেরে মুড়ে আবারও বসিয়ে দেয়। এবার সে আবারও ড্রামা শুরু করে। মিন এসে বলে, কি হয়েছে? অনেক ব্যথা করছে। সে মিনকে তার বুকে লাগিয়ে বলে, দেখো তুমি নিজেই শুনে নাও। অনেকটা সময় পর মিন বলে, ঠিক আছে, তুমি এখন অনেকটাই স্বাভাবিক, এবার ঘুমিয়ে পড়ো। সকালে তার কোনো সারা শব্দ না পেয়ে সে তার হার্টবিট চেক করতে চলে আসে। উঠে আসতেই আবারও সে তাকে জড়িয়ে বলে, কি ভেবেছিলে আমি কি মরে গেছি? দেখো, আমি এত সহজে মরবো না। তোমার মতো এত সুন্দর একটা বউকে রেখে আমি মরতে পারি? আর তাছাড়া চুচুকেও আমি প্রমিস করেছি তাকে ছেড়ে আমি কখনোই যাব না। এর মানে আমি তোমার সাথেও থাকছি। এদিকে শাও তাকে কল করে বলে, আমাদের কোম্পানি সেল হতে যাচ্ছে, তাহলে আমাদের প্রজেক্টের কি হবে? মিন এসব শুনে তো আরো চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তো অলরেডি এই বিষয়টা জানতে পেরেছে। এবার তারা দুজন বুঝতে পারে মিস্টার হাঙ্ক অনেক আগে থেকেই তাদের প্রজেক্টে সাপোর্ট করছিল না। তাহলে কি কোম্পানি সেল হওয়ার বিষয়টা আগে থেকেই সে জানতো? তারা ভাই বোন মিলে কথা বলে মিনদের কোম্পানি বিক্রি হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে। সিন্ডি বলে, কাল আমি একটা ডেটে যাচ্ছি। কার সাথে? তুমি তো এখানে কাউকে চেনোই না। সে তার খুব কাছে আসলেও কিছুই বলে না। এদিকে শাও আর মিন তারা দুজন মিলে মিস্টার হাঙ্কের সাথে কথা বলে। স্যার, আপনি আগে থেকেই জানতেন আমাদের কোম্পানি বিক্রি হবে, তাই না? হ্যাঁ, আমি জানতাম, আর আমি তোমাদের এই জন্য বলিনি কারণ আমি জানি এসব জেনে তোমরা চিন্তিত হয়ে পড়বে। দেখো, কি আর করতে পারি, আমরা কোম্পানির সামান্য এমপ্লয়েজ, আমাদের কথা আর কে শুনবে? তাছাড়া 5 বছর আগে এই কোম্পানি শুধু লসই করেছে, তাই তারা ভাবছে এবারও এই কোম্পানি লস করবে, তাই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এমন সময় মিনের কাছে সিন্ডির কল আসে। তারা দেখা করে, নিজেদের মধ্যে কথা বলে। সিন্ডি খুব ইমোশনাল হয়ে বলে, মিন, খুব ছোট সময় শিনচি আমাদের কাছে এসেছিল। হার্টের পেশেন্ট থাকায় মাঝে মধ্যেই ওর মরার অবস্থা হয়ে যেত। খুব দ্রুতই আমায় অ্যাব্রড চলে যেতে হবে। আমাদের ফুল ফ্যামিলি সেখানেই থাকে। আমার ভাইটাকে দেখে রাখার তো কেউ নেই। তাকে অনেক অনুরোধ করে বলে, দেখো মিন, একমাত্র তুমি ওর শেষ ভরসা। ও তোমায় অনেক বিশ্বাস করে। শিনচি তোমায় অনেক ভালোবাসে। এই কথাগুলো শুনে মিন রাজি হয়। সিন্ডি তাকে জড়িয়ে ধরে। বাড়িতে বাপ বেটা মিলে পরিকল্পনা করে। চুচু বলে, আমাকে নিতে হলেও মাকে তো এখানে আসতেই হবে। বলতে না বলতেই মিন চলে আসে। এমন সময় শিনচি আবারও ড্রামা স্টার্ট করে। চুচু দৌড়ে চলে যায়। মিন বলে, দ্রুত উঠে বসো, আমি জানি সবকিছু, নাটক কম করো প্রিয়। শিনচি ড্রিঙ্কের স্মেল পেয়ে বলে, কোথায় গিয়েছিলে? কার সাথে ড্রিঙ্ক করে এসেছো? সে তার কাছে এসে গ্রান নিতে থাকে। বলে, আমি তো এই ফ্রেগনেন্সটা সিন্ডিকে ইউজ করতে দেখেছি। ও আচ্ছা, এর মানে ওই তাহলে তোমায় ডেটে ডেকেছিল। এবার বুঝতে পেরেছি। যাক, ভালোই হয়েছে, এবার তোমায় কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। সে একটা পারফিউমের বক্স নিয়ে এসে বলে, এখান থেকে যেটা পছন্দ হয় তুমি সেটা লাগিয়ে নাও। এর গ্রান পেয়ে লোকেরা ভাববে তুমি বিবাহিত, অন্য কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। শিনচির এসব মগা মগা কথা দেখে মিন বলে, আচ্ছা শিনচি, লাস্ট কবে তুমি তোমার ব্রেন ট্রিটমেন্ট করিয়েছো বলো তো? মিন চুচুকে খুঁজতে আসে। সাথে সাথেই লাইটগুলো অফ হয়ে যায়, আর উপরে এত সুন্দর লাইটিং দেখে মিন খুব খুশি হয়, আর সে অবাক হয়ে যায়। শিনচি বলে, তুমি আমার অনেক টেক কেয়ার করেছো, তাই তোমার জন্য এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। সে মিনকে পাশে বসিয়ে তার সাথে কথা বলে, আচ্ছা তুমি কি নিয়ে এতটা চিন্তিত? তুমি কি তোমার প্রজেক্টটা নিয়ে ভাবছো? হ্যাঁ, কারণ তারা ভেবেছে আমি শুধু টাকার জন্য চাকরি করেছি, কিন্তু এই প্রজেক্টটা আমার কাছে একটা বাচ্চার মতো। নিজের সামনে একটু একটু করে বড় হতে দেখেছি। তুমি এত ভাবছো কেন? আমি আছি না, আমি তো আছি, তোমার প্রজেক্টের কিচ্ছু হবে না। মিন তাকে দেখে বলে, এই প্রথম আমার সাথে কেউ দাঁড়িয়েছে। তাছাড়া সবসময় তো নিজের সমস্যাগুলো নিজেকেই সমাধান করতে হয়। শিনচি বলে, আমি কি তোমায় কখনো ছেড়ে দিয়েছি? তুমি ভাববে আমি শুধু 5টা বছর তোমার জীবন থেকে অ্যাবসেন্ট ছিলাম। পরদিন সকালে তারা হসপিটালে যাচ্ছে
সিনচির রিপোর্ট নিতে। এখানে হার্ডি তাদের সাথে মজা নেয়। মিন ঘুমিয়ে গেলে সে গাড়ি একবার ডানে চাপায় একবার বামে চাপায়। এসবে মিনের চোখ খুলতেই দ্রুত দুজন দুজনকে দেখে সরে যায়। হার্ডি এসবে মজা নেয়। এমন সময় জোর কল আসে। সে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে মিন, ফ্রি হয়ে আমার সাথে দেখা করো। সিনচি তাকে মানা করে। তোমাকে এই অনুমতি কে দিয়েছে কান লাগিয়ে অন্যের কথা শোনা? হ্যাঁ, আমি যাব, অবশ্যই আমি তার সাথে দেখা করব। এসবে সিনচি বাচ্চাদের মতো একদিকে ঘুরে বসে। হসপিটালে মিন কাজ শেষে তার সাথে দেখা করে। জো তাকে ইয়াউজির বিষয়টা বলে। হ্যাঁ জো, তারপর বলো কতটুকু এগিয়েছে তোমাদের সম্পর্ক? আরে আর বইলো না, মাইয়াটা মনে করতেছে তুমি আমার রিজেক্ট করছো, এই জন্য আমি ওর পিছনে পইরা আছি। হেতে কি আর জানে, আর মনে হেল্লাই লাড্ডু ফুটছে। আচ্ছা জো, বুঝলাম, এবার কামের কথা কও, কি করতে হবে? আমি তোমার কি সাহায্যে আসতে পারি? তুমি আমায় এমন কিছু আইডিয়া দাও যেটা কাজে লাগবে। তাহলে শোনো, তোমাকেও ঠিক ততটাই অ্যাটেনশন দিতে হবে যতটা মেয়েটা তোমার পিছনে পাগলের মতো ফকিরের মতো ঘুরঘুর করেছে। 100% দিয়ে ট্রাই করো, হয়ে যাবে। ফেরার পথে তার সাথে আবারও চিরেনের দেখা হয়। চিরেনের এক চুক্তি রয়েছে তার কোম্পানির সাথে, যার জন্য তাদের কোম্পানি বিক্রি হতে বসেছে। যদি সে তার সাথে যায় তাহলে পুরো ব্যাপারটা সে জানতে পারবে। এদিকে হসপিটালের বাহিরে তারা মিনের অপেক্ষা করছে কখন সে ফিরে আসবে। এমন সময় মিনকে চিরেনের গাড়িতে উঠতে দেখে। এবার সে খুব রেগে যায়। হার্ডিকে চিরেনের গাড়ির পিছু করতে বলে। মিনকে নিয়ে সে একটা জায়গাতে আসে, কোম্পানির বিষয়ে কথা বলে। সাথে সাথে তার মোবাইলটা নিয়ে নেয়, যাতে মিন রেকর্ডিং চালু করেছিল, যাতে পরবর্তীতে এটা সে কাজে লাগাতে পারে, প্রমাণ হিসেবে থাকে। তবে তার এই প্ল্যান সে ফ্লপ করে দেয়। তার সাথে অনেক বাজে আচরণ শুরু করে। মিন, তুমি সিনচির মধ্যে কি এমন দেখেছো যা আমার মধ্যে দেখতে পাওনি? ফ্ল্যাশব্যাকে দেখা যায় 5 বছর আগে ঠিক একই রকম ভাবে চিরেন তাকে পাওয়ার জন্য তার উপর জোর জবরদস্তি করত। এসব কিছু মনে করে মিন ঠাঠিয়ে তাকে এক চর মারে। চিরেন হিংস্র হয়ে ওঠে, সে তার সাথে লুচ্চামি করতে থাকে। এবার মিন চিরেনের ধনে এক লাথি মেরে তাকে সেন্সলেস করে ফেলে। পিছন থেকে সিনচি দৌড়ে আসে, মিনকে নিয়ে এখান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। মিন ভয়ে কাঁপছিল। সিনচি বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, তুমি এখন বাড়িতে আছো। এই প্রথমবার মিন সিনচিকে জড়িয়ে কাঁদতে শুরু করে। সিনচি বলে, 5 বছর আগে যেদিন আমাদের ব্রেকআপ হয়েছিল সেদিন আমি তোমায় এতটা কাঁদতে দেখেছি, আর আজ 5 বছর পর আবারও দেখলাম। তখন তো তুমি আমার সাথে অনেক খারাপ করেছিলে। হ্যাঁ আমি মানছি, আর এর সাজা আমি অনেকবার পেয়েছি। দয়া করে আমায় আর কষ্ট দিও না প্লিজ। আচ্ছা তুমি আমায় এটা বলো, চিরেন তোমার সাথে কি করেছিল? এবার মিন তাকে 5 বছর আগের ঘটনা বলে। আমার কলেজ শেষ হতেই আমি জবে জয়েন করি। তখন আমার ডিরেক্টর চিরেন ছিল। আমি তো ভেবেছিলাম আমার কাজের জন্য সে সবকিছুতে আগ্রহ দেখাতো, কিন্তু তার অ্যাটেনশন খারাপ ছিল। সে আমাকে হ্যারেস্ট করতে চেয়েছিল। আমি HR এ রিপোর্ট করেছিলাম, তবে লিন এসব কিছু জানতো, সে দেখেছিল সবকিছু। তবুও সে মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে। তাহলে সেদিন পার্টিতে তুমি চিরেনের সাথে ওরকম করছিলে কেন? এটা তো আমি চুচুর জন্য করেছিলাম। চুচুর অবস্থা খুব খারাপ ছিল, ভালো ডক্টর ছাড়া সার্জারি করাটা প্রায় অসম্পূর্ণ ছিল, আর এই জন্য চিরেন আমায় সেসব করতে বলেছিল। বিনিময়ে তার বাবা সার্জারিটা করে দেবে। যা হবার সিনচি হয়ে গেছে। তুমি এসবে নিজেকে জড়িও না। চিরেন খুব খারাপ মানুষ, তুমি চিন্তা করো না। এবার যা করার আমি করব। সিনচি হার্ডিকে নিয়ে হসপিটালে আসে। মিন চিরেনের এতটাই বাজে হাল বানিয়েছে যে তাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে। সিনচি তার সাথে দেখা করতে এসেছে। চিরেন বলে, আচ্ছা মিনকে তুমি কি দেখিয়েছো? তাকে কি তুমি টাকা দিয়ে হাত করেছো? সে যাই হোক না কেন, এই মেয়েটাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। সে ভেবেছে মিনের নামে সে কেস করবে। চুচুকে তারা সিন্ডির কাছে রেখে গেছে। চুচু বলে, আমার মার কিছু তো একটা হয়েছে, আজকে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলেনি। দেখো বাবা, বড়দের বিষয় বড়দেরকেই সামলাতে হয়। চুচু তার মা বাবাকে গিফট করতে চায়। সে কানে কানে বলে, আমার কাছে টাকা নেই। কোনো সমস্যা নেই, আমি দেবো তোমায় টাকা, কিন্তু আমি অন্য কারো টাকা নেই না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে যাতে তুমি নিজেই টাকা উপার্জন করতে পারবে। হসপিটালে মিন হার্ডির থেকে সিনচির বিষয় জানতে পারে। সে রুমের সামনে আসতেই শুনতে পারে ভেতরে চিরেন বলছে, তুমি তো মিনকে টাকার জালে বন্দি করেছো। তুমি তাকে দেখাচ্ছ যে তুমি তাকে কতটা ভালোবাসো। আসলে তো এসবের
কিছুই না। তোমার মতোই ধারণাটা এতদিন আমার মনের মধ্যে ছিল, তাই সবসময় আমি তাকে খারাপই বলেছি, আমি তাকে খারাপই ভেবেছি আজ অব্দি, যার ফলে তার সাথে একটু ভালোভাবে কথা বলাটাও সম্ভব হয়নি। আচ্ছা বাদ দাও সেসব কথা, তুমি তো কেস করবে মিনের নামে, তাই না? আচ্ছা তোমার মনে আছে চিরেন 5 বছর আগে তুমি তাকে কিভাবে হ্যারেস করেছিলে? ভাগ্যক্রমে যদি আমি একটা প্রমাণ শুধু পেয়ে যাই, এরপর তো তোমার সাথে কি হবে বুঝতেই পারছো। আমি একটা স্ট্রং লয়ারও হায়ার করেছি, তাই তুমি নেক্সট টাইম মিনের কাছে আসার চেষ্টাও করো না। আর তাছাড়া আমি মিনকে কোনোদিনও একা ছেড়ে দেব না। এসব কথাগুলো শুনে মিন খুব আবেগপ্রবণ হয়ে যায়। এসবে হার্ডি খুব খুশি হয়, বলে আজ শিনচি করে দেখিয়েছে। বাড়িতে এসে দেখে মিন এখনো জেগে আছে। সে সেই পুরনো গাছটার দিকে তাকিয়ে বলছে, এই গাছটাও একদিন অনেক বড় হয়ে যাবে। আমি হসপিটালে গিয়েছিলাম, বাইরে থেকে তোমার সব কথাগুলো শুনেছি। এখন তো তুমি আমায় বুঝতে পেরেছো, আমি তোমায় কোনোদিন ছেড়ে যাব না। মিন তাকে সেই ব্রেসলেটটা দিয়ে বলে, রুম পরিষ্কার করার সময় এটা পেয়েছি। শিনচি তুমি কি আরো একটা বার আমায় এটা পরিয়ে দেবে? এই কথা শুনে শিনচি খুব খুশি হয়। সে তাকে আবারও সেই ব্রেসলেটটা পরিয়ে দেয়। একজন আরেকজনকে চুমু করে। আজ 5 বছর পর আবারও তারা রোমান্স করে। সকালে তারা একজন আরেকজনকে জড়িয়ে ঘুমাচ্ছিল। মিন দ্রুত উঠতে চাইলে তাকে আবারও জড়িয়ে ধরে। এবার তারা দেখতে পায় তাদেরকে খুব সুন্দরভাবে চুচু পর্যবেক্ষণ করছে। মা, বাবা, তোমরা আমায় ছাড়াই জড়াজড়ি করে ঘুমাচ্ছ, আমাকেও তো একটু সাথে নিতে পারতে, তাই না? এই কথায় শিনচি তাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। কিন্ডারগার্টেন যেতে হবে, তাই মিন চুচুকে টেনে নিয়ে যায়। শিনচি সবার জন্য নাস্তা বানায়। মিনকে নাইট ড্রেসে দেখে বলে, তোমাকে তো আজকে আরো বেশি সুন্দর লাগছে, আলাদা গ্লো চলে এসেছে তোমার ফেসে। আচ্ছা মিন, তুমি আবার আমায় ছেড়ে তোমার বাড়ি চলে যাবে না তো চুচুকে নিয়ে? হ্যাঁ অবশ্যই যাব, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা দরকার। চুচুকে নিয়ে আমি আজই বাড়ি চলে যাব। আহা কি বলছো তুমি? আমার মতো একটা হার্টের পেশেন্টকে রেখে তুমি চলে যাবে? এভাবে ফেলে দিচ্ছ আমাকে কেন? তুমি তো এখনো অনেক স্ট্রং। এবার চুচু এসে বলে, বাবা তুমি অনেক ঢং করেছো, এবার দ্রুত আমায় খাবার খাওয়াও। কোম্পানিতে এসে তারা মিস্টার হাঙ্কের সাথে একটা মিটিং করে। যদি আমরা একজন ভালো ইনভেস্টরকে নিয়ে আসতে পারি তাহলে অনেক টাকা থাকবে, এতে করে আমাদের কোম্পানি আর বিক্রি হবে না, সেও এই প্রজেক্টটাকে চলতে দেবে। এবার হাং বলে, সচরাচর তোমরা তো তোমাদের মিটিং এ আমায় নাও না, নিজেরাই আইডিয়া বের করো, আজ কেন আমায় ডেকেছো? শাও বলে, দিন কোনোভাবেই আমাদের প্রজেক্টে কাজে আসছে না, তাকে বের করে দেওয়া উচিত, এসব পরে দেখা যাবে, আমরা আপাতত প্রজেক্টেই থাকি। এদিকে শিনচি আর সিন্ডি তারা 2 ভাই বোন মিলে মিনদের কোম্পানি বাঁচানোর জন্য চেষ্টা করবে। সিন্ডির নিজের কাছে 500 মিলিয়ন রয়েছে আর শিনচি ব্যাংক থেকে 300 মিলিয়ন লোন নিয়ে নেয়। তারা মিনদের কোম্পানিতে ইনভেস্ট করার পরিকল্পনা করে। বাড়ি ফিরে মিন টাকা পয়সার হিসাব করছিল, এমন সময় শিনচি উড়াল মেরে তার উপর এসে বসে। তার ভালোবাসা শুরু হয়, উত্তেজনায় সে তাকে ভালোবাসা শুরু করে। এমন সময় মিন তাকে সাইডে নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে, বলে এতগুলো টাকা আমি এখন কার কাছ থেকে সাহায্য চাই, কিভাবে ম্যানেজ করি? তোমার কেন অন্য কারোর কাছ থেকে হেল্প নিতে হবে? ওহো স্যার, আমি তো তোমার কথা ভুলেই যাচ্ছি, যতই হোক তুমি তো আমার সব থেকে বড় হেল্পার। এবার সে তাকে বলে তারা এতগুলো টাকা তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে। আরে না না, কি বলছো, এতগুলো টাকা তুমি কেন ইনভেস্ট করবে? অলরেডি শাওমো 1.3 বিলিয়ন ম্যানেজ করে ফেলেছে, আমিও হেল্প করতে চাই শিনচি। দেখো মিন, আমি তো ইনভেস্ট করছি, তাই না? তুমি তোমার বলে চালিয়ে দিবে। মিন তাকে বলে, আমি চাই দুনিয়ার মানুষ আমাদের সম্পর্কটা না জানুক, আমাদের ভালোবাসাটা গোপনই থাকুক। তুমি তো দেখছি কাউকে জানাতেই চাও না তুমি আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, বাইরে কেউ না জানুক, ভেতরে তো আমি শুধুই তোমার। এসবে শিনচি খুব খুশি হয়। এবার তাদের রোমান্স আবারও শুরু হয়। ছটফটিয়ে বিছানায় আসতেই দেখে তাদের বিছানায় অলরেডি চুচু ঘুমিয়ে আছে। চুচুর বিছানায় রেখে আসার জন্য সে তাকে কোলে তুলতেই তার ঘুম ভেঙে যায়। তোমরা দুজন আমার সাথেই ঘুমিয়ে যাও। হ্যাঁ চলে আসো দ্রুত। না না, তুমি এখন অনেক বড় হয়েছো বাবা, তোমার নিজের রুমে গিয়ে ঘুমানো উচিত। তবে চুচু জেদ করছিল, সে কিছুতেই এখান থেকে যাবে না। শিনচি তার কোনো কথা না শুনে কোলে তুলে তাকে নিয়ে যেতে লাগলে মিন চুচুকে আটকানোর ড্রামা করে। ইস, আমি কত খাচ্চর, কত খারাপ একটা মা। সি সি। চুচুকে বলে, তুমি এখন অনেক বড়, এভাবে আমাদেরকে জ্বালিও না তো।
বেটা একটু ঘুমাও, আমারে তোমার মায়ের লগে ঘুমাইতে দাও, 5 বছর পর আজকে আমি পাইছি তোমার মায়েরে। এই বইলা সে দৌড় দেয়। এই বড় মানুষগুলো এত খারাপ কেন? শিনচি রুমে এসে দেখে সে তো ঘুমিয়ে গেছে। সে তাকে একটা চুমু করে নিজেও শুয়ে পড়ে। মিন ভাবে, আরে আরে ও কি সত্যি সত্যি ঘুমিয়ে গেল? কিছু কি হবে না আমাদের মাঝে? আরে তুমি কি সত্যি ঘুমিয়ে গেলে? আমার মতো একটা সুন্দরীকে রেখে তুমি ঘুমিয়ে যাচ্ছ? ওঠো না জান। হাই বেবি। এবার তাদের মধ্যে নাইট ডিউটি শুরু হয়। তারা অনেক সুন্দর করে করে। জো এক বস্তা গোলাপ নিয়ে ইয়াউজি ডান্স একাডেমির সামনে এসে তার জন্য অপেক্ষা করে। এবার সে বের হলে তার সাথে কথা বলে। ইয়াউজি বলে, আমি গোলাপ একদমই পছন্দ করি না, তোমায় কে বলেছে এসব নিয়ে আসতে? সে তাকে কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। পরদিন সকালে ভিখারি বেটা ডক্টর জো গোলাপ নিয়ে তার ফকিরনি প্রেমিকার কাছে আসে। বলে, এই ফকির বেটা, আমার যে গোলাপ পছন্দ না তুই জানোস না? কে কইছে তোরা আমার জন্য গোলাপ আনতে? হ্যাঁ, এতদিন যে তোর পিছনে পাগলের মতো ঘুরছি, পাত্তা তো দেশ নাই। এখন তুই আমার পিছনে ঘুরবি আর দেখবি কত মজা লাগে। তোর পিছনে হাইটে হাইটে আমি আমার জুতার আবদ্ধ ছিঁড়ে হালাইছি। সেদিন একটা জুতা কিনলি মার্কেট থেকে, হেটাও আমারে দিলি না, আরেকজনরে দিছস। এবার ঘুর। ইয়াউজি জোকে দিয়ে ইচ্ছে মতো খাটায়। সে তাকে স্ট্যাচু বানিয়ে দাঁড় করিয়ে দেয়। এরপর সে তার হাই হিল খুলে জোকে পরিয়ে হাঁটায়। আর এভাবেই সে তার মনের আত্মতৃপ্তি মিটিয়ে ইচ্ছা মতো প্রতিশোধ নিয়ে মিলঝিল করে ফেলে তার সাথে। এদিকে তাদের অফিসে মিস্টার দিংকে কেউ পাত্তাই দেয় না। সে কোনো কিছু বললে কেউ তাকে রেসপন্স করে না। এসব দেখে সে চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপার, সবাই এমন বিহেভ করছে যেন আমি এখানকার কিছুই না। চুচু তার মা বাবাকে নিয়ে বাহিরে আসে, তাদেরকে চোখ বন্ধ করতে বলে। সে তাদেরকে গিফট দেয়। সে মিনকে একটা মালা দেয় এবং তার বাবাকে নিজের মতনই পরনে পরা একটা সুন্দর ঘড়ি দেয়। মিন এই মালাটা দেখে অনেক খুশি হয়ে যায়। বলে, আমার ছোট্ট সোনামণি কত কষ্ট করে কত সুন্দর একটা মালা বানিয়েছে আমার জন্য। মিন অনেক খুশি হয়, আমি লক্ষ্মী সোনামণি। আর তার বাবা তো এই ঘড়িটাকে দেখতেই থাকে। মিন অনেক মজা উড়ায়। তবে সে এই ঘড়িটা পেয়েও খুব খুশি, কারণ তার হবু পোলা এটা তারে দিচ্ছে। কোম্পানিতে লিফট দিয়ে যাওয়ার সময় শিনচিও এখানে চলে আসে। এবার মিন তার থেকে একটু দূরেই সরে যায়। মিস্টার হাংয়ের সামনে শরমে না আবার পড়তে হয়। তবে তাদের ভালোবাসা তো ভাই থামারই কোনো নাম গন্ধ নিচ্ছে না। তাদের ভালোবাসা শেষই হচ্ছে না। হাং শিনচিকে ডাকলে সে বেরিয়ে আসে। কোম্পানিতে তারা সবাই একসাথে মিটিং করে। হুট করে একটা অ্যালার্ম বেজে ওঠে, আর এটা তার হাতে থাকা এই অ্যাস্থেটিক ঘড়িটা থেকেই বাজছিল। সে বলে, এটা আমার ছেলে আমায় দিয়েছে, অনেক ইউনিক তাই না? মজার ব্যাপারটা হলো আমার ছেলে শুধু আমাকেই দিয়েছে, তার মাকে দেয়নি। এসবে তো তারা দুজন বেশ হাসাহাসি করে। এবার কন্ট্রাক্ট নিয়ে খুব ভালোভাবে পড়তে থাকে। মিস্টার হাং বলে, স্যার আমাদের কন্ট্রাক্টে কি কিছু ভুল আছে? না মিস্টার, আমি একটু ভাবছি, এতগুলো টাকা ইনভেস্ট করলাম, এর বিনিময়ে আমার কি মিলবে? মেন বলে, স্যার আপনি টেনশন করবেন না, কিছু না কিছু তো আপনার মিলেই যাবে। এই কথায় সে খুশি খুশি সাইন করে দেয়। মিটিং শেষে বাইরে আসতেই মিন দ্রুত চলে যায়। মিস্টার হাং চলে গেলে শিনচি তার পিছনে দৌড়ে এসে বলে, আমার গিফট কোথায়? এবার মিন তার ঠোঁটে একটা চুমু করে বলে, আপাতত এটাই তোমার গিফট, আর বাকিটা বাড়িতে গিয়ে। ওকে বেবি, বাই। এদিকে জো ইয়াউজিকে ফুল দিয়ে প্রপোজ করে, তবে সে ফুলগুলো নেয় না। এবার সে অন্য একজনকে ফুল দিয়ে তার পিছু করে। ইয়াউজি তাকে ভারী ভারী বই দিয়ে লাইব্রেরিতে ঘোরায়, ইচ্ছা মতো খাটায়। পরে বলে, আমার এসবের প্রয়োজন নেই, এসব আমি পড়ি না। বাড়িতে খাবার খাওয়ার সময় বলে, তুমি কেমন মানুষ বলো তো? এত হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড তোমার সামনে বসা, সেদিকে তোমার কোনো খেয়াল নেই, মোবাইল টিপছো। এবার সে দেখতে পায় মিন বাড়ি ঘর দেখছে। কি ব্যাপার, তুমি কি আবার কোথাও বাড়ি কিনছো? আসলে তো সে তার বাড়ির অ্যাডটা দিয়েছে, সেটাই দেখছে। দেখো, কোম্পানিতে আরো কিছু টাকা লাগবে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমিও ইনভেস্ট করতে চাই। আরে বাবা, তোমার টাকার প্রয়োজন আমায় বললেই তো হতো, বাড়িটা কেন বিক্রি করতে হবে? এবার সে একটু ভেবে বলে, যাক ভালোই হয়েছে, বাড়ি বিক্রি করে তো আমার এখানেই পড়ে থাকতে হবে, মজায় মজা। সে খুব খুশি হয় মনে মনে। এমন সময় হার্ডির কল আসে। তারা তাকে জানায় তাদের বাড়ি ফিরতে একটু লেট হবে। এবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই গিফটের জন্য, যেটা অর্ধেক এখনো বাকি আছে, শুধু চুমুই তো দিয়েছে। আরে মিন, তাড়াতাড়ি চলো, আবার চুচু এসে পড়লে তো
আমরা বোঝই আমাদের হু হু হা হা আর খেলতে পারবো না। পরদিন সকালে এক ভদ্রমহিলা তাদের বাড়িটা দেখতে আসে। সে বাড়িটাকে দেখে চলে যায়। শিনচি বলে, দ্রুত তোমার জিনিসপত্রগুলো প্যাক করে নাও। কেন? তুমি কি ভাবছো আমার জিনিসপত্র গুছিয়ে আমি তোমার বাড়িতে উঠবো? দেখো মেন, প্লিজ এরকম করো না। তোমার যদি পার্সোনাল স্পেস চাই, আমার বাড়িটা অনেক বড় বেবি, তোমার হয়ে যাবে। প্লিজ এরকম করো না। দেখো না, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমায় দেখতে চাই, জানো? হ্যাঁ শিনচি, তুমি ঠিকই বলেছো। তোমার থেকে ভালো মানুষ আর তোমার মতো বাড়ি আর কোথায় আমি পাবো? ইয়া বেবি, তুমি ঠিক বলছো। এবার এটা নাও, ওটা নাও, হ্যাঁ হ্যাঁ এটা প্যাক করো। এইভাবে নাচতে শুরু করে খুশিতে। মিন কোনো কাজই করে না, সে নিজে নিজেই সবকিছু প্যাকিং করে। মিন খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ভেবেছিল এই ঘরটা সারা জীবন তার আর চুচুর থাকবে। তাছাড়া কত স্মৃতি এই ঘরে রয়েছে। তাই সে ভাবে যখন তার কাছে আবারও অনেক টাকা হবে, সে নিজের জন্য আবারও একটা বাড়ি বানাবে। এদিকে শাও রুমে আসতেই চ্যান দ্রুত কিছু একটা লুকিয়ে ফেলে। খাবার সময় চ্যান এখান থেকে চলে গেলে সে দেখে চ্যান একটা আংটি লুকিয়ে রেখেছে। এটা দেখে শাও একদম চুপ হয়ে যায়। এবার তারা মিটিং এ দেখা করে। এবার শাও মিনকে সব কিছু বলে। সে বলে, তাহলে তো তোমার এক্স বয়ফ্রেন্ডই ভালো ছিল, যে তোমাকে প্রথম দেখাতেই প্রপোজ করে বিয়ের কথা বলেছিল। তাহলে চ্যানও তো তোমায় প্রপোজ করতে যাচ্ছে সামনে। এমন সময় সেই লোক চলে আসে যার সাথে দেখা করার জন্য তারা এখানে এসেছিল। আর এই লোকটা অন্য কেউ না, সেই লোক যার সাথে মিন প্রথমে একবার ব্লাইন্ড ডেটে দেখা করেছিল। সে মিনকে চিনতে পারে। আসলে সে তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে এসেছে। মিন তার প্রজেক্টের বিষয়ে বলতে গেলে সে বলে, ওসব কথা আমি তো আগে থেকেই জানি, আর তখন থেকেই আমি ইমপ্রেসড। এবার চালাকি করে শাও আরো 2 লাইন অ্যাড করে, শুধুমাত্র এই মেয়েটার জন্যই আমাদের প্রজেক্টটা আজ এত দূরে। ও না থাকলে তো আমাদের এই প্রজেক্টই করা হতো না। এই কথাগুলো শুনে লোকটা বলে, চলো তাহলে আমরা সেলিব্রেট করি, আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করছি। ঠিক আছে, তাহলে আমি আপনাকে রাতে কন্ট্রাক্ট ইমেল করব। বাহিরে এসে বলে, শাও তুমি কত সহজে বিষয়গুলো সামলে নিতে পারো। হ্যাঁ, এজন্যই তো আমি এত স্মার্ট। আমার থেকে তোমারও কিছু শেখা উচিত মিন। এমন সময় মিনকে নিতে শিনচি গাড়ি নিয়ে চলে আসে। মিন খুব খুশি হয়ে বলে, শাও তুমিও আমাদের সাথে চলো। দুঃখিত, কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে আমার একদমই নেই। কোম্পানিতে দিনের কিছুটা সন্দেহ হয়, তাই সেই ক্লিনারকে এখান থেকে তাড়িয়ে মিস্টার হাংয়ের অফিসে ঢোকে। এবার ফাইলগুলো চেক করে দেখতে পায় এই প্রজেক্টের সবকিছু মিটমাট হলেই তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। এই দুঃখে বেচারা বারে এসে ড্রিঙ্ক করে। আর এমন সময় এখানে লিন আসে, তবে সে তাকে পাত্তা দেয় না, কারণ চিরেনের কোম্পানি সে ছেড়ে দিয়েছে। এবার লিন একটা চাল চালে, দেখো দিন, তোমার বিষয়ে আমি সবকিছুই জানি। কোম্পানিতে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না, প্রজেক্ট থেকেও তোমাকে দূরে রাখছে। 2 দিন পর তো তোমায় লাথি মেরে রাস্তায় ফেলবে। তাই তোমার জন্য একটা অফার আছে। চিরেন এমন একজনকে খুঁজে বেড়াচ্ছে যে তাকে হেল্প করতে পারবে। বিনিময়ে ডিরেক্টরের জায়গাটাতে তাকে বসাবে। এই লোভিটা এই কথাগুলো শুনে বলে, তাহলে তুমি চিরেনকে বলে দিও সে যা করতে চায় আমি তার জন্য প্রস্তুত। শাও খুব ভয়ে ভয়ে বাড়ি ফিরে, কারণ সে জানে ভিতরে গেলেই চ্যান তাকে প্রপোজ করবে। আর ঠিক এমনটাই হয়। শাও বলে সে তার সাথে ব্রেকআপ করতে চায়। কেন? তুমি কেন এমনটা বলছো শাও? কারণ আমি বিয়ে করতে চাই না, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। কোনো সমস্যা নেই, আসলে আমিও তোমায় বিয়ে করতে চাই না। তবে সেদিন যে তুমি বললে তুমি কি আমার হাজবেন্ড নাকি? তোমার এই কথায় আমি ভেবেছিলাম তুমি আমাকে হাজবেন্ড বানাতে চাও। আরে না না, তেমন কোনো ব্যাপার না, তুমি ভুল বুঝেছো। তুমি যেমন তেমনই আমার পছন্দ। ঠিক আছে, তুমি থাকো, আমি গোসলে যাই। চ্যান তাকে বসিয়ে বলে, তুমি একটু রেস্ট নাও, আমি গিয়ে ট্যাপটা ভরে দিচ্ছি। দেখা যায় পুরো ওয়াশরুমটা সে ফুল দিয়ে সাজিয়েছে। আসলে চ্যান সত্যি সত্যি তাকে বিয়ে করতে চেয়েছিল। জো মিনের সাথে ইয়াহুজের বিষয় নিয়ে কিছু বলতে গেলে শিনচি বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো, এখন আমরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দেখো বাবা, তুমি যা ভাবছো ওইরকম কিছুই না, তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকো। এই কথাই তো শিনচি খুব খুশি হয়। পরদিন জো মিনের বাড়ি বিক্রির জন্য একজন কাস্টমার নিয়ে আসলে মিন তার থেকে 3 দিনের সময় চেয়ে নেয় সবকিছু এখান থেকে সরানোর জন্য। পরদিন সবকিছু নিয়ে শিনচির বাসায় শিফট করে। এত শত কাজ করে 2 দিনে সে পুরো হাঁপিয়ে গেছে।
সে বলে আমার প্রচুর ক্ষুধা লেগেছে। এই কথায় সে তাকে চুমু খেয়ে বলে চলো বাইরে কোথাও খেতে যাই। এমন সময় তার কাছে নতুন ইনভেস্টরের কল আসে। সে তার সাথে পার্সোনালি দেখা করে কিছু কথা বলতে চায়। শিনচি তাকে যেতে মানা করলে মিন এবার তাকে চুমু খেয়ে এখান থেকে চলে যায়। এদিকে দিংয়ের সেই অ্যাসিস্ট্যান্ট মিমি তাকে এড়িয়ে চলে। আরে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? তোমার সাথে আমার কিসের কথা? অলরেডি আমার ট্রান্সফার হয়েছে। আমি এখন টিম বি তে মিস মিনের প্রজেক্টে কাজ করছি। দেখো মিমি, এমনিতেই কোম্পানি সেল হতে যাচ্ছে। পরবর্তীতে আমি তোমায় একটা সুযোগ দেব, আমার কাছে তোমায় রেখে দেব। তোমার শুধু একটা কাজ করতে হবে, এই ডিভাইসটা মিনের সাথে কানেক্ট করতে হবে। এই বলে সে চলে যায়। এদিকে শিনচির মনে পড়ে গাড়িতে ওঠার সময় শাও মিটিং এর ব্যাপারটা নিয়ে বলেছিল যে লোকটা নতুন ইনভেস্ট করছে সে মিনের ব্লাইন্ড ডেটেও এসেছিল এর আগে। তাই এসব ভেবে শিনচি জেলাস হয়ে মিনের পিছু করে। এবার মিনও তাকে দেখতে পায়। শিনচির কাছে এসে বলে তুমি এখানে কি করছো? তুমি নিশ্চয়ই আমায় ফলো করছো তাই না? আরে না না, আমি তো চুচুর জন্য টয় কিনছিলাম, সেসবই দেখছি। সে তার হাত ধরে টেনে ইনভেস্টরের সামনে নিয়ে আসে, বলে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচিত হন। তাদের মধ্যে হাই হ্যালো হয়। এসবে শিনচি খুব হাসে। একটু পর বলে তুমি তো পরিচয় করিয়ে দিলে, এখন সে নিশ্চয়ই কোম্পানিতে গিয়ে মিস্টার হাংকে বলবে। এভাবে তো সবাই জানতে পারবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। জানুক, তাতে কি হয়েছে? এর আগে আমরাই মাইকিং করে বলে বেড়াবো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। শিনচি তো এসবে খুব অবাক হয়ে বলে এটা কি সত্যি মিন? এবার সে মিনকে সবার সামনে চুমু করে এখান থেকে ভাগে। এদিকে ইয়াওজি একটা বারে আসে। তার পুরনো একটা ফ্রেন্ড এখানে চলে আসে। সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ছেলেটা ইয়াওজিকে ড্রিঙ্ক করায় জোর করলে এমন সময় এখানে জো চলে আসে। সে গ্লাসটা হাতে নিয়ে পুরোটা ড্রিঙ্ক খেয়ে নেয়। ছেলেটাকে ভাগিয়ে দিয়ে বলে ইয়াওজি আমি তোমায় কিছু বলতে চাই। তুমি তো ভেবে বসে আছো মিন আমাকে রিজেক্ট করার পর আমি তোমার কাছে এসেছি। অতিরিক্ত ড্রিঙ্ক করায় জো কথা বলা তো দূরের কথা, সে নিজেকে আর কন্ট্রোলও করতে পারছে না। এসব দেখে ইয়াওজি তাকে নিয়ে বাড়ি আসে। জো বলে কোথায় কোথায় সার্জারি করতে হবে বলো, এই নার্স কোথায়? ইয়াওজিকে বলে নার্স তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমায় অনেক পছন্দ করি। ইয়াওজি বলে কাল যদি ফুল দিয়ে তুমি আমায় এই কথাগুলো বলো তাহলে আমি ভাববো তুমি সত্যি আমায় পছন্দ করো। রাতে তারা বাড়ি ফিরলে পেছন পেছন মিমি এখানে চলে আসে। সে বলে মিস মিন, মিস শাও আমাকে এই অ্যাড্রেসটা দিয়ে বলেছে আপনি এখন এখানেই আছেন। সে মিনের সাথে শিনচিকেও দেখতে পায়। সে এখানেই আছে কারণ সে আমার গার্লফ্রেন্ড। এবার তারা ভেতরে এসে কথা বলে। মিমি সেই ডিভাইসটা দেখিয়ে সবকিছু মিনকে খুলে বলে। মিন বলে তুমি খুব ভালো কাজ করেছো তাকে হ্যাঁ বলে। এটুকু করতেই অনেক হিম্মত লাগে। এবার তারা পরিকল্পনা করে ওদের প্ল্যানে ওদেরকেই ফাঁসাবে। বাড়িতে শাও গোসল শেষে তার চুল শুকানোর সময় এখানে চ্যান এসে তাকে শুকানোর প্রক্রিয়া শুরু করে। এদিকে সে সেই ডিভাইসটা নিয়ে ভাবছে। শিনচি এসে তার ফোনটা অফ করে তার মনের ডিভাইসটা অন করে। তার হার্টবিট বেড়ে যাওয়ায় ঘড়িটা বাজতে শুরু করলে মিন চিন্তিত হয়ে পড়ে। আরে চিন্তা করার কিছু নেই, এত চিন্তিত হও কেন তুমি? এটা কোনো ব্যাপার না, এটা বেশি এক্সাইটমেন্ট চলে আসলে এরকমটাই হয় আর কি। এসব ছাড়ো, আসো আমরা আমাদের কাজ করি। এবার তারাও চুষাচুষির প্রক্রিয়া শুরু করে। মাই গড। পরদিন সকালে অফিসে তারা শাওকে সেই ডিভাইসটা সম্পর্কে বলে। মিমি দিনকে মেসেজে জানিয়ে দেয় আমি ডিভাইসটা একদম জায়গা মতো লাগিয়ে দিয়েছি। এই মেসেজটা পেয়ে সে তো খুব খুশি হয়ে আসমানে উঠে যায়। এবার সে অডিও শুনতে লেগে পড়ে। তারা আগে থেকেই প্ল্যান করেছে কে কি বলবে। তারা দিনের ফ্যাশন সেন্স নিয়ে কথা বলা শুরু করে। দিন কি ভাবে সে দামি কাপড় চোপড় পরে ভাবে তাকে দেখতে খুব স্মার্ট দেখায়, অথচ সে জানেও না সে কতটা খ্যাত। এসবে দিনের খুব খারাপ লাগে। এবার তারা কাজের কথায় আসে। আচ্ছা আমরা তো কোম্পানিতে টাকা লাগানোর জন্য অলরেডি 1.3 বিলিয়ন ব্যবস্থা করে ফেলেছি। এই কথাটা শুনে সে তো চমকে ওঠে। চিরেনদের কাছেও পাঠিয়ে দেয়। তবে চিরেনের একদমই বিশ্বাস হচ্ছে না মাত্র 1.3 বিলিয়ন তারা ইনভেস্ট করবে। এবার সেভাবে তাদেরকে এর থেকেও অনেক বেশি টাকা লাগাতে হবে। ইয়াওজি তার একাডেমিতে ডান্স করছিল। এখান থেকে সবাই চলে গেলেও সে একা একাই নাচে। এমন সময় হুট করে লাইটগুলো অফ হয়ে শুধু একটা লাইট তার দিকে ফোকাস করে। অপর পাশ থেকে জো একটা ফুলের তোড়া নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তুমি এখানে কিভাবে? কেন? কাল রাতে তো তুমি বলেছিলে যদি আমি তোমায় ফুলের তোড়া নিয়ে প্রপোজ করি তাহলে তুমি ভাববে আমি সত্যি তোমায় পছন্দ করি, সত্যি তোমায় ভালোবাসি। সে তাকে প্রপোজ করে। এসবে তো ইয়াওজি খুব খুশি হয়। জো তাকে কোলে তুলে নিয়ে
করতে শুরু করে, আর এই প্রথমবার তারাও একজন আরেকজনকে চুমু করে। এবার সেই দিনটা চলে আসে। আজকে যেই কোম্পানি সব থেকে বেশি টাকা লাগিয়েছে সেই বিএজেল কোম্পানিটা কিনতে পারবে, অর্থাৎ মিনদের কোম্পানিটা তারাই পাবে। মিনরা একদম শিওর ছিল যে কোম্পানিটা তারাই পাবে, কারণ ডিভাইসে যে অ্যামাউন্টটা বলেছে সেটা তো অনেক কম ছিল। আনফরচুনেটলি রেজাল্টে চিরেনদের নাম চলে আসে, আর এতে তারা সবাই একদম শকড। দিন এসে ডিভাইসের বিষয়গুলো বলে, আমি তো চিরেনের সাথে আছি, আমি আগে থেকেই তার সাথে হাত মিলিয়েছি, এবার আমি এই কোম্পানির ডিরেক্টর হব। এখনো সময় আছে, ভালোই ভালোই তোমরা আমার কথা শোনো, অন্তত আমি তোমাদেরকে কোম্পানিতে ঠাঁই করে দেওয়ার ব্যবস্থা করব। এসব শুনে শিনচি তাকে ভয় দেখিয়ে এখান থেকে ভাগিয়ে দেয়। চিরেনের শ্বশুর আব্বাও বেশ কিছুদিন হয় দেশে ফিরেছে। সে এতদিন অসুস্থ ছিল, হসপিটাল থেকে সবে বাড়ি এসেছে। এবার চিরেন তার শ্বশুর আব্বাকে বলে, আপনি দেখছেন তো আমি সেই কোম্পানিটা কিনে ফেলছি, এবার তো আপনি বিশ্বাস করলেন যে আমি কোম্পানিটা চালাতে পারবো। আমি তোমায় মানা করেছিলাম সেই কোম্পানিটা কিনো না, এই কোম্পানি থেকে এখন তোমার কোনো প্রফিট হবে না। আমি তোমাকে এটাও বলেছিলাম আমাদের কোম্পানির সমস্ত টাকা সেখানে নষ্ট করো না, কিন্তু এরপরও তুমি তাই করলে, আবার উল্টো ব্যাংক থেকে লোনও নিয়েছো। তবে এই শয়তানের মনে একটাই বাসনা, সে যে কোনো একভাবে মিনকে সেই কোম্পানি থেকে নিয়ে টর্চার করবে। এবার তার কথাগুলো শুনে তার ওয়াইফ বলে, এত সাফাই দিতে হবে না, অলরেডি বাবা তোমায় কোম্পানি দিয়ে দিয়েছে। এতে সে খুব খুশি হয়, আর তার শ্বশুর আব্বা এই জাউরারে কোম্পানিটা লেখা দিয়ে একদমই খুশি না। এবার এই বুড়া দাদুটা তার মাইয়ারে লইয়া এইখান থেকে চইলা যায়। রাতে মিন পার্কে দোল খাচ্ছিল, তার মন খুব খারাপ, কারণ কোম্পানিটা তাদের হাত থেকে চলেই গেল। এমন সময় শিনচি তার সাথে এসে কথা বলে। মিন বলে, বদমাইশটার হাতে চলেই গেল কোম্পানিটা, ভেবেছি জবটা ছেড়ে দেব। তোমার জব করার কি প্রয়োজন, আমি আছি তো তোমার জন্য। কি খাবে সোনামণি বলো? মিন খুব খুশি হয় তার এরকম ব্যবহারে। পরদিন সকালে বাপ বেটা মিলে মিনকে শুভেচ্ছা জানায়। চুচু এক্সট্রা কিছু কাজ করে। এতে করে শিনচি বলে, আরে আমাকে তো তুমি বলনি এরকমটা বানাবে, এরকমটা করবে। কিন্ডারগার্টেনের জন্য লেট হওয়ায় চুচু মিনকে টেনে নিয়ে গাড়িতে বসায়। শিনচি বলে, তোমায় ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার সাথে তোমার ছেলে আর তোমার জামাই আছে, বুঝতে পারছো? যা কিছুই হয়ে যাক মনে রাখো সুন্দরী, তোমার জামাই কিন্তু সবসময় তোমার সাথে আছে। এবার মিন অফিসে চলে যাওয়ার সময় পিছন থেকে সে তাকে ডাকে, এবার কাছে আসলে সে তাকে একটা চুমু করে কপালে সুন্দর করে। এই বিষয়গুলো খুবই ভালো লাগে আমার কাছে, অনেক বেশি মজাদার। আমি আমার বউকে এভাবে চুম্মা দিব প্রতিদিন। ও মাই গড। কোম্পানিতে আসলে সব এমপ্লয়িজ তাকে ঘিরে বলে, মিস্টার হাং কোম্পানি থেকে চলে গেছে, আমাদের সিইও চলে গেছে, নতুন সিইও এসেছে মিস্টার চিরেন। তাতে কি হয়েছে? তোমরা তো এমপ্লয়, তোমরা তোমাদের মতো কাজ করবে, তোমাদের সাথে তো তার আর কোনো শত্রুতা নেই, তাই না? তোমাদের মতো ভালো মানুষদের সাথে কেউ কখনো খারাপ করতেও পারবে না। এবার শাহ বলে, তাহলে মিন তুমি কি ভাবছো, কি করবে তুমি? আমি আজকে রিজাইন করব। দেখো তুমি না থাকলে আমিও এখানে থাকবো না। আরে বোকামি, এরকমটা কেন বলছো? তোমার তো কোনো সমস্যা নেই, আমি তো তার হ্যারাসমেন্টের জন্য এখান থেকে চলে যাচ্ছি, তার সাথে আমার সম্পর্ক মোটেও ভালো না, তুমি তো সবকিছু জানো শাও। এবার মিন রিজাইন দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে চিরেন বলে, তোমার এত কিসের তাড়া? এখানে তো তোমার প্রিয় অনেক মানুষ আছে, তাদেরকে ছেড়ে এত সহজে চলে যাবে? তাদেরকে তো তুমি খুব ভালোবাসো, অন্তত তাদের কথা ভেবেই থেকে যাও। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি থাকবো না যাব। তাহলে শোনো, যদি তুমি এখান থেকে চলে যাও, তোমার পুরনো যত এমপ্লয়িজ আছে আমি সবাইকেই এই কোম্পানি থেকে বের করে দেব। আর একজন তো এমনও আছে যার ওয়াইফ প্রেগনেন্ট, তার কিন্তু পেট চালাতে হবে, তার বউ বাচ্চা খরচ সংসার, বুঝতেই পারছো। আমি তাকেও লাথি মেরে বের করে দেব। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি যাবে না থাকবে। মিন তার রিজাইন পেপারটা নিয়ে চলে যায়। বাহিরে আসতেই মিমের সাথে তার দেখা হয়। বলে, মিস মিন আপনি কি সত্যিই কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন? না, এখনো এই বিষয়টা চূড়ান্ত হয়নি। শিনচি তাকে সারপ্রাইজ দিতে তার পুরনো অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। দরজা খুলতে যেতেই বলে, আরে কি করছো, এখানে অলরেডি একটা ফ্যামিলি শিফট করেছে, তাদের পার্সোনাল জায়গাতে আমাদের আসা উচিত হয়নি। এবার পাসওয়ার্ড দিয়ে দরজাটা খোলে। আসলে এই ঘরটা তার জন্য শিনচি কিনেছিল, আর এসব কিছু সে জোর সাথে মিলে প্ল্যান করেছে। তার এক বন্ধুকে বাড়ি কেনার জন্য নিয়ে এসেছে, বিনিময়ে তাকে কিছু টাকা দিয়েছে। মিন বাড়িটা দেখে একদম ইমোশনাল হয়ে যায়। দেখো, আমার মোটেও জানা ছিল না এসবে তুমি কষ্ট পাবে। সাথে সাথে মিন তাকে জড়িয়ে ধরে। আচ্ছা, এবার বিনিময়ে আমি কি পাবো? তোমার যা পাওয়ার তা আমি এখনই দেব। কি হলো, কি ভাবছো? মিন তাকে নিয়ে একটা জায়গাতে আসে। এখানে তারা জিনিসপত্র ভেঙে নিজেদের রাগগুলোকে দূর করে। এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আমাদের দেশে যদি একটা থাকতো এই জায়গায়, আমি তো প্রতিদিন জায়গা ভাঙা চুরে একদম করে দিতাম।
বাড়িতে শাও খুব দুঃখ প্রকাশ করে। চ্যানকে বলে মিন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে। দেখো, আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি। আমার জবটা চলে গেলে সহজে এত হাই স্যালারিতে আমি অন্য কোথাও পৌঁছাতে পারবো না, অনেক সময় লাগবে। মিন তো চলে যাচ্ছে চিরেনের সাথে ঝামেলা বলে। আমার সাথে তো কোনো কিছু নেই, কিন্তু তাকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না সেই কোম্পানিতে। তুমি জবটা ছাড়তে চাচ্ছ তাই তো? এ নিয়ে তুমি এতটা চিন্তিত? আমি আছি তো, ছেড়ে দাও না চাকরিটা, আমি তোমায় পালবো। কোনো ব্যাপার না, এতে তোমাকে আমায় বিয়েও করতে হবে না। এসব শুনে শাও তাকে জড়িয়ে ধরে, বলে আজ যদি তুমি না থাকতে তাহলে যে আমার কি হতো। এদিকে তারা দুজন মিলে সিনেমা দেখতে আসে। মুভিটা ইমোশনাল হওয়ায় শিনচি খুব কান্না করে। এতে মিন মুভিটা চেঞ্জ করে দেয়। এবার সে কান্না করে। শিনচি তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, তবুও সে কেঁদে দেয়। ফেরার পথে তারা অনেক চুমাচুমি করে, পানিতে ছোটাছুটি করে। চিরেন লিনকে একটা বড় অ্যামাউন্টের চেক দিয়ে বলে, তুমি অ্যাব্রোড চলে যাও, আর জীবনে কোনোদিন আমার সামনে আসবে না। মানে মানে তুমি তোমার জীবন থেকে আমায় দূর করে দিচ্ছ? সে চেকটা ছিঁড়ে ফেলে। এতদিন আমি তোমায় কত ভালোবেসেছি, আমার সবকিছু উজাড় করে দিয়েছি, এই প্রতিদান দিচ্ছিস? মনে রাখিস, আমি এত সহজে থেমে যাওয়ার মেয়ে নই। নিজের আসল চেহারাটা সবার সামনে লুকোনোর চেষ্টা করছিস। আমি সবাইকে জানাবো আমাদের সম্পর্কের কথা, আর এটাও বলবো 5 বছর আগে তুই মিনের সাথে যা কিছু করেছিস। এসবে চিরেন তাকে মারতে আসে। এই খবরদার, গায়ে হাত দিবি না, আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। এত বছর কষ্ট করে সামলে রেখেছি শুধুমাত্র এই দিনটার জন্য। যদি তুই আমাকে কখনো ছেড়ে দিস, যাতে আমি তোকে অন্তত ব্ল্যাকমেইলটা করতে পারি। এই বেটা শোন, আমি তোকে 4 দিনের সময় দিচ্ছি, এবার তুই ভেবে নে কি করবি। পরদিন সকালে চিরেন মিনকে নিয়ে তার অফিসে আসে। 5 বছর আগের মতোই সবকিছু দেখা যাচ্ছিল। এসবে মিন কিছুটা ঘাবড়ে যায়। সে তার চেয়ারে বসলে মিন প্রজেক্ট সম্পর্কে বলতে শুরু করে। যেই এআই প্রজেক্ট হাকা, সেটার ইনচার্জ আমি থাকবো। শাও আর বাকি সব এমপ্লয় আমরা এক টিমেই কাজ করব। তবে এর থেকে দিনকে দূরে রাখতে হবে। এটা তো আমার জন্য একটু মুশকিল হবে, তবে তুমি যেহেতু বলছো আমি করব। এবার চিরেন তার দিকে এগোতে লাগলে মিন বলে, আমার এইটুকু বলার ছিল, খোদা হাফেজ। এদিকে লিন তার বাড়ি ফিরে দেখে পুরো ঘর এলোমেলো হয়ে আছে। এসবে সে বেশ চিন্তিত হয়ে পড়ে, ভাবে নিশ্চয়ই চিরেন কিছু একটা খুঁজতে এসেছিল। সে তার ফাইলগুলো খুঁজে পায় না। লিন কেউ একজনকে দেখে হামলা করে দেয়। এবার সে দেখে এটা শিনচি আর হার্ডি লিনের সাথে কথা বলে। সে তাকে একটা নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে দেয়। এখানে চিরেন কখনোই আসতে পারবে না। আচ্ছা শিনচি, তুমি আমায় কেন হেল্প করছো? যাতে আমি তোমার আর মিনের কাজে আসতে পারি। তুমি আমার সাথে কাজ করবে কি করবে না এটা একান্তই তোমার ব্যাপার। আপাতত রুম কার্ডটা রেখে দাও। লিনের মনে এমনিতেই বদলার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কোম্পানিতে দিং মিমিকে একটা কাজ দেয়, তবে সে নিতে না চাইলে তার সাথে উল্টাপাল্টা কিছু একটা করার চেষ্টা করে। এমন সময় মিন তার উপস্থিতি বুঝিয়ে দেয়, আমার কোনো এমপ্লয়ি তোমার কোনো কাজ করবে না। নেক্সট টাইম চেষ্টাও করো না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দেখা যায় চিরেন লিনের বাসা থেকে সব ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে এসেছে। সে প্রতিটা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে, তবে তার মনে হচ্ছে কিছু একটা তো বাদই রয়েছে। এদিকে লিন ছ্যাঁকা খেয়ে বারে এসে বিভিন্ন আইটেমের ড্রিঙ্ক করে। তার মন খুবই খারাপ, কারণ সে চিরেনকে সত্যিই ভালোবাসতো। তাই সে নিজের মনকে ভালো করার জন্য সবার ভিড়ে এসে ইচ্ছা মতো ডান্স করতে থাকে। কিন্তু কি আর করার, এরপরও তার মনটা খারাপ হয়ে যায়। রাতে মিন বাড়ি ফেরার সময় চিরেন পাশ দিয়ে গাড়ি করে যাওয়ার সময় তাকে দেখতে পায়। সে গাড়ি থেকে বেরিয়ে এসে মিনকেও গাড়িতে উঠতে বলে, সে তাকে ড্রপ করে দিবে। মিন মানতে না চাইলে সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। সে লুচ্চার মতো শুরু করে। এমন সময় শিনচি এসে বলে, তোমার শরম হয়নি? একবার যে মার খেয়ে সেন্সলেস হয়েছিলে, হসপিটালে ভর্তি হয়েছিলে, আবারও ইচ্ছে হয়েছে নাকি? অফিসে মিমি ওভারটাইম করছিল। বাকি সবাই চলে গেলেও একজন মাতাল হয়ে এখানে পড়েছিল, আর এটা ছিল দিং। সে তার কাছে এসে বদমাইশি শুরু করে, মিমিকে হ্যারাস করতে শুরু করে। এদিকে তারা একটা ক্যাফে এসে নিজেদের মধ্যে কথা বলছিল। আইসক্রিম খাওয়ার সময় শিনচি তাকে চুমু করতে আসলে এমন সময় মিমির কল আসে। তারা মিমিকে কোম্পানি থেকে বাড়ি অবধি পৌঁছে দেয়। মিন বলে, মিমি তুমি চাইলে পুলিশ স্টেশন গিয়ে রিপোর্ট করতে পারো, এতে করে ভবিষ্যতে তোমারই ভালো হবে। না মিস, এমনটা করলে পরবর্তীতে দিন আমার উপর আরো চওড়া হবে। এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। জানো, আজ তোমার সাথে যা কিছু হচ্ছে, 5 বছর আগে আমার সাথেও এই একই রকম কাজ
কাজগুলো চিরেন করেছে। আমি এইচআরেও বিচার দিয়েছিলাম, চিরেনের কিছুই হয়নি, উল্টো আমাকে এই অফিস থেকে ফায়ার করে দিয়েছে। যদি সেদিন আমি পুলিশের কাছে যেতাম তাহলে অবশ্যই তারা আমার পাশে থাকতো। এসব শুনে মিমি পুলিশ স্টেশন চলে যায়। সকালে কোম্পানিতে দিং একজন এমপ্লয়ের সাথে খুব বাজে বিহেভ করে। এবার মিন এসে তাকে ইচ্ছে মতো মারে আর সবাই এসব কিছু উপভোগ করে। যাকে সে বকেছিল সেও তার বদলা নেয়। বাকি সবাই পার্সেলগুলো তার মুখে ছুঁড়ে মারে। দিং উঠে বলে, তোমরা সবাই মিলে আমার সাথে এরকম করছো না, আমি এখনই পুলিশকে কল করব। পেছন থেকে মিমি পুলিশ নিয়ে চলে আসে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানতে চায় কে প্রথমে মারামারি শুরু করেছে। মিন হাত তুললে তাকেও তারা সাথে নিয়ে যায়। এদিকে শিনচি জোকে নিয়ে একটা জুয়েলারির দোকানে আসে। সে তার আঙুল ধরে অনুমান করছে মিনের হাতে কোন সাইজের রিংটা লাগবে। এসবে জো শরমে পড়ে যায়। আরে ভাই কি করছো, ছাড়ো, এসব কিছু কেমন দেখাচ্ছে। কি কেমন দেখাচ্ছে? শরম লাগছে না কষ্ট হচ্ছে মিনকে পাওনি বলে? আরে ভাই তোমার মিনকে নিয়ে তুমিই থাকো। ফোনে তার ওয়েলপেপার দেখিয়ে বলে, আমিও আমারটারে খুঁজা পাইছি। এমন সময় শিনচির ফোনে মিনের কল আসে। পুলিশ মিনকে বলে, তার সাথে তোমার এরকমটা করা একদমই উচিত হয়নি, তোমার ব্যাপারটা আরো জটিল হতে পারত। ভালো হয়েছে এই মেয়েটা তার বিরুদ্ধে রিপোর্ট করেছিল। ম্যাম, মিস মিনই আমাকে সাহায্য করেছে রিপোর্ট করাতে। ভালো করেছো, আমিও চাই মেয়েরা নিজেরাই প্রতিবাদী হয়ে উঠুক। পুলিশ চলে যায়। শিনচি মিনকে এখানে দেখে অবাক হয়। তোমার কিছু হয়নি তো? কোথায় লেগেছে? দেখি দেখি। এসব কিছু মিমি দাঁড়িয়ে দেখছিল। তাকে দেখে মিন বলে, শিনচি একটু বেশি কেয়ার করে আমার। এদিকে জো মিনদের অফিসে হওয়া মিমির বিষয়গুলো ইয়াওজিকে বলে। তাই ফিউচারে যদি তোমার সাথে এরকম কিছু হয় তাহলে তার মোকাবেলা করতে জানতে হবে। দেখো জো, তোমার তো এরকমটা বলা উচিত ছিল। আমি সবসময় তোমায় প্রোটেক্ট করব। আরে ইয়াওজি, ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমি তোমার সাথে থাকবো আর কয় ঘন্টা হসপিটালে? এবার চালাকি করে বলে, আচ্ছা আমার শার্টে কেমন যেন একটা স্মেল করছে না? ইয়াওজি স্মেল নিতে আসা বেশ ভালো ছিল, পছন্দ হয়েছে কিন্তু আমার। নেক্সট টাইম আই উইল ট্রাই। তাদের কোম্পানিতে হ্যারেস থেকে নিজেকে প্রোটেক্ট করতে কিছু পার্সেল আসে। এমন সময় মিমি অফিসে আসে। তাকে এই রকম ড্রেস আপে দেখে সবাই অবাক হয়। পরপরই মিন আর শাও চলে আসে। তারা বলে আজ থেকে যে যার যার মনের মতো ড্রেস আপ পরে অফিসে আসতে পারবে। এসবে সবাই খুব খুশি হয়। এবার তারা নিজেদের মধ্যে কথা বলে, আচ্ছা ভালো কথা, তুমি কি সেই আর্টিকেলটার কথা শুনেছো? শাও যেই আর্টিকেলের কথা বলছিল সেটা 5 বছর আগে একবার ভাইরাল হয়েছিল। এদিকে চিরেন তার চামচাদের উপর প্রচুর ক্ষিপ্ত হয়। আর্টিকেলটা কে পাবলিশ করেছে? দ্রুত এটাকে গায়েব করো। এবার সে মিনকে ডেকে সেই আর্টিকেলের বিষয়ে জানতে চায়। মিন বলে, আমি তো এসবের কিছুই জানি না। কেন, তোমার ভয় হচ্ছে নিজের রেপুটেশন খারাপ হবে? আমি কেন ভয় পাবো? আচ্ছা মিন, শোনো, তোমায় একটা গল্প শোনাই। আমার বউয়ের একটা কুকুর ছিল, সে আমায় কামড়েছিল। তবে সেই কুকুরটা তার অনেক প্রিয় ছিল। আমাকে দেখা বাদ দিয়ে সারাক্ষণ সেই কুকুর নিয়েই পড়ে থাকতো। একদিন কুকুরটাকে নিয়ে আমি হাঁটতে বের হই। তাকে নিয়ে আমি যেখানে আসি সেখানে আরো একটা কুকুর ছিল। এবার তাদের মধ্যে ফাইট শুরু হয়। সেখানে আমার বউয়ের কুত্তাটা মরে যায়। আর এতে করে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ ওই কুত্তাটা আমার শত্রু ছিল। কারণ যাতে তুমি এটা বুঝতে পারো, আমি চাইলেই যে কাউকে যে কোনো ভাবেই মেরে ফেলতে পারি। এসব শুনে মিন চলে যায়। তার সন্দেহ হয় শিনচির উপর। তাকে কল করে জানতে পারে সে তো রেগুলার চেক আপের জন্য হসপিটালে এসেছে। তার রিপোর্টটা দিয়ে বলে, এই রিপোর্টটা গুপ্ত করে রেখো। আর এই কথাটা মিন যাতে কোনোভাবেই জানতে না পারে। এর মানে তার শরীরের কন্ডিশন মোটেও স্বাভাবিক না। তারা দেখা করার জন্য বের হয়। মিন রাস্তার এপারে, শিনচি ওপারে ছিল। এমন সময় অনেক স্পিডে একটা বাইকে আসতে তার পা লেগে একটা অ্যাক্সিডেন্ট হয়। বাইকার এটা দেখেও চলে যায়। এবার তারা তাকে হসপিটালে অ্যাডমিট করে। চুচু ইয়াওজির সাথে চলে যায়। অ্যাক্সিডেন্টের জন্য শিনচির মন খুব খারাপ। যদি আমি একটু আগে চলে আসতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। আমার জন্যই এসব হলো। আরে বোকা, কি বলছো? এসব কয়েকদিনের ভিতরেই ভালো হয়ে যাবে। মিনকে হুইল চেয়ারে বসিয়ে একটা ডিপার্টমেন্টে নিয়ে আসে। ভেতরে এসে মিন লিনকে দেখে অবাক হয়। শিনচি এখান থেকে চলে যায়। জানো মিন, তোমায় এটুকু সাহায্য করার জন্য শিনচি আমাকে কি দিয়েছে? পুরো একটা অ্যাপার্টমেন্ট। দেখেছো তোমরা একে অপরকে কত ভালোবাসো, কত ভালোভাবে বুঝতে পারো। আমি সত্যিই অন্ধ, বোকার মতো, চিরেনের মতো পিশাচকে ভালোবেসেছি, অন্ধের মতো বিশ্বাস করে গিয়েছি।
আমার কাছে সেই সমস্ত প্রমাণ আছে যা কিছু চিরেন তোমার সাথে করেছে। এবার এই প্রমাণগুলো নিয়ে মিন লাইভ স্ট্রিম করতে বসে। কোম্পানিতে সবাই তার এই লাইভটা দেখতে পায়। শহরের প্রতিটা জায়গাতে এই লাইভ স্ট্রিম ছড়িয়ে পড়ে। মিন বলে কিভাবে চিরেন তাকে অফিসে ডেকে প্রতিনিয়ত হ্যারাস্ট করত, সে কিভাবে এক একটা মেয়ের জীবন নষ্ট করেছে। সে কোম্পানির নামও রিভিল করে। সাথে সাথে লিন হাজারো মানুষের সামনে প্রমাণ শো করে। মুহূর্তের মধ্যেই এই লাইভ স্ট্রিম পুরো শহরে তোলপাড় শুরু করে। চিরেন প্রচুর রেগে যায়। তার কুকর্মগুলো মিন সবার সামনে বলে দিয়েছে। সবাই এই বিষয়গুলো জেনে গিয়েছে। সাথে সাথেই পুলিশ এসে চিরেনকে অ্যারেস্ট করে নেয়। সে চলে যাওয়ার সময় তার চামচাগুলো পুলিশদেরকে দ্রুত তাকে নিয়ে যেতে বলে। শিনচি তাকে নিয়ে একটা জায়গাতে আসে। মিন দেখে চিরেনের কোম্পানি শূন্যে নেমে এসেছে। মিন জানতে চায় সে তার বিষয়ে কখন থেকে ইনভেস্টিগেশন করছে। যখন থেকে আমি জানতে পেরেছি লিন তোমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল সেদিন থেকে। এবার এই সুন্দর জায়গাটাতে তারা একজন আরেকজনকে চুমু করে। আমার আকাশ তুমি, আমার ভীষণ প্রিয়, তোমার মায়ার চাদরে আমায় জড়িয়ে নিও। আমার আকাশ তুমি, আমার ভীষণ প্রিয়, তোমার মায়ার চাদরে আমায় জড়িয়ে নিও। যদি নির্বাক নিশ্চুপে হারিয়ে যায় ভাষা, খুঁজে নিও এ দু চোখে তোমার জন্য ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা যে কত তীব্র তা শুধু যে হারায় সেই বুঝতে পারে। শিনচি সিন্ডিকে কল করে বলে চিরেনের সেই কোম্পানি এখনো আমাদের হাতে আসেনি। 5% প্রায় ধরা ছোঁয়ার বাহিরে। মাত্র 5% পেতে 1 মাস ধরে কষ্ট করে যাচ্ছ, এখনো হচ্ছে না। আমি দেখতে আমায় বলতে পারো চিরেনের সাথে তার অ্যাফেয়ার রয়েছে। তুমি তো আমাদের বিষয়টা সম্পর্কে জানতে। এই বিষয়ে তুমি কেন কখনো আরো কত মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক আছে, তাই এসবে আমার কিছুই যায় আসে না। এবার তারা সেই 5%-এর কথা বলে, তবে সে রাজি হয় না, কারণ এই 5% তার হাজবেন্ডের প্রপার্টিতে তার নামে করা। এবার মিন তাকে সেই কুকুরের গল্পটা শোনায় যেটা চিরেন তাকে শুনিয়েছিল। এই কথাগুলো শুনে সে খুব কষ্ট পায়। বলে আমি কখনোই ভাবতে পারিনি আমার ছোট বাচ্চাটার সাথে চিরেন এরকমটা করতে পারে। এবার সে বলে আমি তোমাদেরকে 5% দিতে প্রস্তুত। মিটিং শেষে লিন বলে আমি কাল অ্যাব্রোড চলে যাচ্ছি, মিন তুমি ভালো থেকো। মিন বলে আমি জানি লিন তুমি সত্যিই চিরেনকে অনেক ভালোবাসতে। এসব কিছু তোমার জন্য কষ্টকর, তবে ভেবো না খারাপ লোকের সাথে খারাপই হয়, সবকিছু ঠিক হয়ে যাবে। লিন যাওয়ার পথে পিছন ফিরে আবারও তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। লিন চলে যায়। শিনজি এসে বলে তুমি তো এটাই চেয়েছিলে যাতে একদিন ও নিজের ভুলটা বুঝতে পারে, তাকে ক্ষমা করে দিও। এবার তারা চুক্তি সম্পূর্ণ করে। ফাইনালি এখন কোম্পানিটা তাদের। মিন কোম্পানির ব্যানারে তার ছবি দেখে খুব খুশি হয়। এদিকে চুচু কিন্ডারগার্টেনে তার বাবার ম্যাগাজিন সবাইকে দেখিয়ে বেড়ায়। তার বাবা এখন পুরো একটা কোম্পানির মালিক। কিরে চুচু, তোর বাবা তো দেখি অনেক হ্যান্ডসাম। তার বন্ধুদের মুখে এই কথাগুলো শুনে চুচু খুব খুশি হয়। এই খুশিতে শিনচি তার সমস্ত এমপ্লয়িজদেরকে একটা ট্রিট দেয়। শিনচি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। রাতে তারা দুজন একসাথে সময় কাটায়। শিনচি বলে এবার উচিত আমাদের দুজনকেই বিয়ে করে নেওয়া। সে তার জন্য নিয়ে আসা রিংটা বের করে তাকে প্রপোজ করে। হুট করেই তার হৃদয়ে ব্যথা শুরু হয়, আর সাথে সাথেই বক্সটা নিচে পড়ে যায়। শিনচিকে হসপিটালে নিয়ে আসা হয়। মিন তার কাছে এসে খুব কান্না করে। শিনচি বলে কেঁদো না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক হয়ে যাব। মিন বলে বলো বলো তুমি আজ আমার থেকে কি জানতে চাও, জিজ্ঞেস করো, আজ আমি সবকিছুর উত্তর দিয়ে দেব। তবে সে তার কাছে আজ আর কিছুই জানতে চায় না। মিন বাইরে চলে যায়। হার্ডি বলে অনেক হয়েছে, এবার তোমার চেকআপের জন্য অ্যাব্রোড যেতে হবে। সে বলে তুমি শুধু আমায় আর একটা দিন সময় দাও। আমার আকাশ তুমি,
বাইরে মিন জোর সাথে কথা বলে। এবার জো তাকে সবকিছু খুলে বলে, দেখো শিনচির সার্জারিটা খুবই ইম্পর্টেন্ট, আর এর জন্য তাকে অ্যাব্রোড যেতে হবে, যেখানে সে প্রথমবার তার সার্জারি করিয়েছিল। ঠিক একই জায়গায় এই কাজটি করতে হবে, তাছাড়া শিনচির বেঁচে থাকাটা প্রায় অসম্পূর্ণ। এসব শুনে মিন খুব কান্না করে। পরদিন সকালে মিনের ঘুম ভাঙলে সে তাকে পাশে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। পরে তাকে দেখে বলে, শিনচি তুমি কোথায় যাচ্ছ? আরে কোথায় আর যাব, এদিকে আসো। তুমি চিন্তা করো না তো। বোকা মেয়ে, এত চিন্তা করছো কেন? আমি একদম ঠিক আছি। মিন তাকে বুকে জড়িয়ে নেয়। আমি শুধু কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, আমি আবার ফিরে আসব। তাকে নিয়ে বাইরে ঘুরতে আসে। বলে, দেখবে আমি যখন ফিরে আসব তোমার থেকেও বেশি শক্তিশালী হব। তোমায় নিয়ে একসাথে সূর্য ওঠা দেখব। রাতে মিন তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে। চোখ বেঁধে তাকে একটা ঘরে নিয়ে আসে। মিন বলে 3 পর্যন্ত গুনে চোখ খুলবে, এর আগে কিন্তু একদম খুলবে না। এই বলে সে এখান থেকে চলে যায়। শিনচি চোখ খুলতেই তার সামনে একটা প্রজেক্টরে ভিডিও দেখতে পায়, যেখানে মিন বলছে, আমি জানি তুমি আমায় মিথ্যে বলেছ। বিজনেস ট্রিপের নাম করে তুমি অ্যাব্রোড যাচ্ছ সার্জারি করতে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো শিনচি, আর একদিন তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। যতদিন তুমি না ফিরবে আমি আর চুচু তোমার জন্য তোমার বাড়িতে অপেক্ষা করব। যদি তুমি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে পিছন দিকে দেখো। শিনচি পিছন ফিরতেই দরজাটা খুলে দেয়। আমার আকাশ তুমি, আমার ভীষণ প্রিয়, তোমার মায়ার চাদরে আমায় জড়িয়ে নিও। আমার আকাশ তুমি, আমার ভীষণ প্রিয়। সে সবাইকে দেখতে পায় মিন এসব কিছু শিনচির জন্য করেছে। এবার সে তাকে প্রপোজ করে। মিন শিনচিকে একটা রিং পরিয়ে দেয়। তবে শিনচি মিনকে রিং পরাতে গেলে বলে, যখন সে অ্যাব্রোড থেকে ফিরে আসবে তখন সে এই রিংটা পরাবে, ততদিন অবধি এটা তার কাছে আমানত হিসেবে থাকবে। এই কথায় মিন খুব খুশি হয়, একজন আরেকজনকে চুমু করে। এসব কিছু ইয়াওজি চুচুকে দেখতে দিচ্ছিল না, সে তার চোখ ধরে রাখে। তবে চুচু হাত সরিয়ে তার মা বাবাকে দেখে। আজকে তারা চুচুকে সাথে নিয়ে ঘুমাবে। শিনচি বলে, দেখো মিন, চুচুর নাকটা একদম আমার মতো, ও আমার মতো দেখতে হয়েছে। মিন বলে, আরে না, তুমি ওর চোখ দেখেছো? ওর চোখগুলো তো একদম আমার চোখের মতো। এসব কিছুতে চুচুর ঘুম ভেঙে গেলে সে বলে, চুপ করো তো, আমি তোমাদের দুজনেরই, তাই তোমাদের দুজনের মতোই দেখতে, এবার ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে ঘুম থেকে উঠে মিন তাকে আর দেখতে পায় না। দ্রুত কল করে, তুমি কোথায়? আমি এয়ারপোর্টের খুব কাছাকাছি, আমার সাথে দেখা না করি তুমি চলে গেলে? মিন, যদি আজ তোমার সাথে দেখা করতাম তাহলে হয়তো আমার যাওয়াটা আর হতো না। তুমি ভালো থেকো, খোদা হাফেজ। শিনচি কাঁদতে শুরু করে। এদিকে মিনও প্রচুর কান্না করে। সে দেখতে পায় তার বাড়ি, কোম্পানি সবকিছু সে মিনের নামে করে গিয়েছে। কয়েকদিন পর কোম্পানিতে তাদের প্রজেক্টটা প্রায় শেষের দিকে। মিন সবাইকে অনেক উৎসাহিত করে। এবার তার চেম্বারে আসতেই দেখে শিনচির মেসেজ এসেছে। শিনচি তাকে দেখাচ্ছে, দেখো আমি একদম ঠিক আছি, আমার সার্জারি হয়ে গেছে। মিন আবারও কাজে লেগে পড়ে। শাও মিনকে নিয়ে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। শাও জানতে চায় শিনচির সাথে শেষ কবে তার কথা হয়েছে। মিন তাকে জানায় মাসের শুরুর দিকে কথা হতো, তবে বেশ কিছুদিন যাবত তার সাথে খুব একটা কথা হচ্ছে না। এমন সময় শাওয়ের পেটে ব্যথা শুরু হয়। সে মিনকে 20 নাম্বার ফ্লোরে যাওয়ার কথা বলে এখান থেকে ভাগে। মিন লিফটে উঠলে লিফটে 20 নাম্বার ফ্লোরে না থেমে উপর দিকে উঠতে শুরু করে। এসবে সে কিছুটা ঘাবড়ে যায়। এবার সোজা এলিভেটর 56 তলায় এসে লিফটটা থেমে যায়। বাহিরে এসে মিন কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই চুচুর গলার আওয়াজ ভেসে আসে। প্রথমে মিন এসবে ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা বাবা যাও, মা দ্রুত উপরে ওঠো, হ্যাঁ হ্যাঁ সোজা আসো। এরকম করতে করতে সে একদম টপ ফ্লোরে চলে আসে। তবে ছাদের উপরে এসে সে কাউকেই দেখতে পায় না। মিন চলে যেতে লাগলে পিছন থেকে শিনচির গলার আওয়াজ ভেসে আসে। এবার সে পিছন ফিরতেই সত্যি তাকে দেখতে পায়। তারা একজন আরেকজনের দিকে দৌড়ে আসে, দুজন দুজনকে জড়িয়ে ধরে। শিনচি তার কথা ঠিকই রেখেছে, সে সত্যি সুস্থ হয়ে ফিরে এসেছে।
বছর শেষে দেখা যায় আজ তাদের বিয়ে। খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে, আর এই বিয়েটা সম্পূর্ণ করছে এই ছোট বাচ্চাটা। সামনে লেখা দেখে সে লাইনগুলো পড়তে থাকে, একটা জায়গাতে এসে আটকে যায়। এটা আবার কি ধরনের শব্দ? মা, আমি এরকম শব্দ এর আগে কখনো পড়িনি। পরের লাইনটা সিনচি বলে। সে মিনকে রিং পরিয়ে দেয়। চুচু খুব খুশি হয়, কারণ সিন্ডি বলেছিল তুমি একটা লাকি বাচ্চা যে মা বাবার বিয়ে দেখতে পারবে। অন্য সব বাচ্চারা এই বিয়ে দেখতে পারে না, তবে তার বোন এই বিয়েতে আসতে পারেনি কারণ সে অ্যাব্রোড চলে গিয়েছে। চুমু করার মাধ্যমে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। মিন ফুলের তোড়াটা ছড়বে, ইয়াহুজি দৌড়ে আসে। চ্যান জানতে চায় যদি সে ফুলের তোড়া ধরতে পারে তাহলে শাও কি তাকে বিয়ে করবে। হ্যাঁ, অবশ্যই। চ্যান এক দৌড় দেয়। মিন ফুলের তোড়াটা আকাশে ছুঁড়ে মারে। সবাই অপেক্ষা করছে কে আগে ধরবে। এমন সময় চ্যান এক লাফে ফুলের তোড়াটা ধরে নেয়, বলে আমি আমার প্রমিস পূরণ করেছি। শাও দৌড়ে এসে তার গালে লেগে যায়। এসবে সবাই খুব খুশি হয়। দিন শেষে সিনচি মিনকে নিয়ে একটা গাছের নিচে আসে, বলে এই গাছে আমি একটা উইশ করেছি, তুমি কি খুঁজে বের করতে পারবে কোনটা আমার উইশ? মিন একটা উইশ দেখে, আর এটা সত্যি সিনচির লেখা উইশ ছিল। সে তাকে একটা চুমু করে, আরো একটা দেখলে এটাতেও তার নাম পায়। এভাবে মিন বুঝতে পারে আসলে এই গাছে যতগুলো উইশই আছে সবগুলোই সিনচি তার জন্য লিখেছে। এসব নিয়ে তারা অনেক মজা করে। এবার তারা 3 কাপল মিলে ঘুরতে বের হয়। 2 বছর পর তারা চুচু সহ আরো একটা বেবিকে সাথে নিয়ে সেই জায়গাটাতে আসে। সিনচি চুচুকে বলে এটা সেই গাছ যেই গাছের নিচে তোমার মায়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। চুচু বলে আমার বোন তো এই গাছের থেকেও আরো বেশি সুন্দর। চুচু, আমি তোমায় কতবার বলেছি এটা তোমার বোন না, তোমার ভাই হয়, কিন্তু আমি তো মা বোন চেয়েছিলাম। দেখো মিন, চুচুর কথায় দম আছে, অন্তত চুচুর জন্য হলেও আরেকটা বার তো ট্রাই করতে পারি আমরা। দৌড়তে শুরু করে। এমন সময় তার মনে হয় পিছনে তার ছোট বাচ্চাটাকে তারা রেখে এসেছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো ফ্রেন্ডস, আমার গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব আছে। সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব দ্রুত পরবর্তী নতুন একটা গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় নিচ্ছি। আমি হাদি। শুক্রিয়া।